নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। 12টা কি 12:30 বাজে। এত রাতে হঠাৎ কলিং বেল বাজার শব্দে অর্ণি অনেকটা ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এই সময়ে কে আসতে পারে, আর অর্ণি কোথায় আছে সেটা একমাত্র উৎসব ছাড়া অন্য কেউ জানে না। তবে কি উৎসব এসেছে? এই ভেবে অর্ণি দ্রুত এগিয়ে গেল দরজা খুলতে। দরজার সামনে এসে খানিকটা ভয় লাগছে, খুলবে কি খুলবে না বুঝতে পারছে না। আর ওদিকে অনবরত কলিং বেল বেজেই চলেছে। অর্ণি দরজাটা খুলতেই উৎসব দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দেয়। মিনিট দুয়েক শক্ত করে জড়িয়ে ধরে রাখে অর্ণিকে। উৎসব অর্ণিকে ছেড়ে দাঁড়াতেই অর্ণি বুকে হাত দিয়ে চড়ে চড়ে শ্বাস নিতে থাকে। আর একটু হলেই যেন শ্বাস আটকে মরে যেত ও। এত শক্ত করে কেউ চেপে ধরে। অর্ণির চোখ কটমট করে উৎসবের দিকে তাকাতেই উৎসব ওর ভুবন ফোলানো হাসি দেয়, যা দেখে অর্ণির গা পিত্তে চলে যায়। ঝাঝালো কণ্ঠে বলল, পাগল আপনি? এভাবে কেউ ধরে? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে যেত আমার। উৎসব অসহায় ফেস করে বলল, কি করব বলো, গত 6 মাস যাবৎ তেমনভাবে কাছে পাচ্ছি না তোমায়। তার উপর আবার লাস্ট অনেক দিন এখানে আসতে পারিনি। আমার কি ইচ্ছে করে না বউটাকে আদর করতে? অর্ণি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। উৎসব অর্ণিকে নিচের দিকে ঘুরিয়ে বলল, ওভাবে জড়িয়ে ধরাতে আমার বউটার কি খুব বেশি কষ্ট হয়েছে? অর্ণি উৎসবকে নিচের থেকে সরিয়ে বলল, তার আগে বলুন এত রাতে আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? বউকে আদর করতে। মজা না করে সত্যিটা বলুন। নূরের খোঁজ পেলে কোনো? এখনো না, পেলে তো অবশ্যই জানাতাম। দীর্ঘশ্বাস ছাড়ল উৎসব। কবে বোনটার খোঁজ পাবে এই ভেবে ভেবে অস্থির হয়ে আছে। উৎসব বলল, তুমি সত্যি নূরকে দেখেছিলে তো? বিশ্বাস করেন না আমায়? আমি কেন মিথ্যে বলবো? আমি সত্যিই নূরকে দেখেছি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না অন্নি, তোমার তো কোথাও একটা ভুল। এত বড় ভুল আমি করব না। আমি নূরকেই দেখেছি। অতঃপর এই বিষয়ে আরো বেশ কিছুক্ষণ কথা বলল দুজনে। নূর খাদে পড়ে যাওয়ার পর ঈশা এক প্রকার কৌশল করেই অর্ণিকে বাড়ি ছাড়া করেছে। কিন্তু ঈশা এটা জানে না অর্ণিও প্ল্যান মাফিকই বাড়ি ছেড়েছে, মিসিং হওয়ার মিথ্যা নাটক সাজিয়েছে। অর্ণি খুব ভালো করেই জানে এসবের পিছনে ঈশা আছে। প্রথমে অর্ণির মাথাতেও এসব আসেনি, কিন্তু নূর খাদে পড়ে যাওয়ার পর থেকেই ঈশা এরকম সব বিহেভিয়ার করেছে যাতে অর্ণি নিশ্চিত ঈশাই কোনো কিছু করেছে। কিন্তু ওর হাতে কোনো প্রমাণ না থাকায় সবটা খোলসা করতে পারছে না। ঈশা একা নয়, ওর সাথে আরো কেউ আছে। সেই জনকে গর্ত থেকে বের করতে অর্ণি বাড়ি ছেড়েছে, যাতে ঈশা বোঝে ওদের প্ল্যান ঠিকঠাকভাবে এগুচ্ছে। উৎসব নিজেই অর্ণিকে এই ফ্ল্যাটে রেখেছে। এই কথাগুলো অর্ণি আর উৎসব ছাড়া অন্য কেউ জানে না। এখান থেকে অর্ণি প্রায়শই ওই খাদের ধারে যেত। হুট করেই একদিন নূরকে দেখতে পায় মধ্যবয়স্ক দুজনের সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। অর্ণি পিছু নিয়েছিল, কিন্তু শেষ অবধি গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে অর্ণি কল্পনা থেকে বেরিয়ে আসে। উৎসব কাবার থেকে একটা টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। তারপর অর্ণির কাছে গিয়ে বলল, বউ খেতে দাও কিছু, পেটের মধ্যেই দুধ দৌড়াচ্ছে। অর্ণি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, রাতে খাননি আপনি? ভাবলাম বউয়ের কাছে যেহেতু আসবই, তাহলে বউয়ের হাতেই খাবো। এই লোকটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে কিচেনের দিকে চলে গেল অর্ণি। মিনিট 10 বাদেই খাবার গরম করে রুমে নিয়ে আসলো। উৎসব বিছানায় আয়েশ করে বসেছে। উৎসবের বসার ধরন দেখেই অর্ণি বুঝেছে খাইয়ে দিতে হবে। এই ছেলে হাত দিয়ে খাবে না আজ। তাই আর কথা না বাড়িয়ে উৎসবকে খাওয়াতে শুরু করলো। খাওয়ানো শেষে এটো প্লেট হাতে কিচেনে চলে গেল আবার। প্রথমেই খাবারগুলো সব ফ্রিজে রেখে বেসিনের কাছে গিয়ে এটো বাসনগুলো ধুতে শুরু করলো। এমন সময় একজোড়া হাত পেছন থেকে অর্ণিকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজল। অর্ণি প্রথমে কিছুটা কেঁপে গেলেও মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল। হাসিটা আড়াল করে থমথমে গলায় বলল, উফস, কি শুরু করলেন আপনি? কাজ করছি তো, ছাড়ুন। উৎসব অর্ণির ঘাড়ে নাক ঘষে পড়ল। কাজটা সব বাদ, ঘরে চলো।
অর্ণি কিছু না বলে কাজে মনোযোগ দিল, কিন্তু ঠিকঠাকভাবে মনোযোগ রাখতে পারছে না উৎসবের এমন লাগাতার গভীর স্পর্শে। দাঁতে দাঁত চেপে আছে অর্ণি, এই লোকটা ওকে পাগল করে ফেলবে। অর্ণি ওভাবেই কাজগুলো শেষ করে উৎসবকে বলল, এখন তো ছাড়ুন, না ছাড়লে ঘরে যাবো কী করে। উৎসব চট করে অর্ণিকে কোলে তুলে নিল। অর্ণি দুহাতে উৎসবের গলা জড়িয়ে ধরে নিজেকে ব্যালেন্স করলো। উৎসবের ঠোঁটের কোণে বাঁকা হাসি। কিচেনের লাইট অফ করে অর্ণিকে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো উৎসব। বহু চেষ্টার পর আটপৌরেভাবে শাড়ি পরতে সক্ষম হয়েছে অর্ণি। লাল পাড়ের কালো সুতি শাড়ি পরেছে, পেট পিঠ সব দৃশ্যমান। লম্বা চুলগুলো সারা পিঠময় জুড়ে আছে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, দেখতে খুব আকর্ষণীয় লাগছে অর্ণিকে। উৎসবের ইচ্ছেতেই এই মধ্যরাতে এরকম সাজতে হচ্ছে অর্ণিকে। সাজার সময় কয়েক দফা গাল মন্দও করেছে উৎসবকে। যেখানে অর্ণি এখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো, সেখানে এখন এই মাঝরাতে এই বদ লোকটার খায়েশ মেটানোর জন্য সাজতে হচ্ছে ওকে। উৎসবের মন মতো নিজেকে সাজিয়ে উৎসবকে ঘরে আসতে বলল অর্ণি। ব্যালকনি থেকে ঘরে এসেই পা থেমে গেল উৎসবের। অর্ণির উপর থেকে চোখ সরাতে পারছে না। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ছে, শাড়ির আঁচল উড়ছে, সাদা পেট স্পষ্ট দেখা যাচ্ছে। একটা শুকনো ঢোক গিলল উৎসব। অর্ণির চোখে রাজ্যের ঘুম নেমে আসছে, কিন্তু টেনে টুনে চোখটা খোলা রেখেছে ও। উৎসবকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ণির রাগ হচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, ওভাবে হাঁ করে কি দেখছেন? আপনার ইচ্ছে মতো সেজেছি, এবার আমাকে ঘুমাতে দিন প্লিজ। উৎসবের হুঁশ ফিরল। বাঁকা হেসে এগিয়ে গেল অর্ণির দিকে। দুহাতে অর্ণির কোমর ধরে টেনে অর্ণিকে নিজের সাথে মিশিয়ে নিল উৎসব। অর্ণির কপালে আলতো করে চুমু দিয়ে বলল, কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে তোমাকে তুমি জানো? হুম, জানো না। আই এম স্পিচলেস বউ। তোমাকে এভাবে দেখার পরেও আমি এত সহজেই ঘুমাতে দিব ভাবলে কি করে? কথাটা বলেই অর্ণির কোমর থেকে এক হাত সরিয়ে নিল উৎসব। এক হাতে অর্ণির কোমর চেপে ধরে অন্য হাত দিয়ে অর্ণির ঘাড়ের কাছের চুল মুঠো করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো অর্ণি। ও জানতো লোকটা এরকম করবে, এজন্যই শাড়ি পরতে চায়নি ও। কিন্তু এই লোকটা ওর কথা শুনলে তো। ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করছে অর্ণি। শেষে শান্ত হয়ে গেল অর্ণি। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো উৎসবের চুমু। পাগলের মতো চুমু খাচ্ছে উৎসব। আজকে অর্ণির ঠোঁটজোড়ার কি হাল হবে সেই ভেবে মনে মনে বেশ দুঃখ পেল অর্ণি। বেশ অনেকটা সময় বাদে অর্ণির ঠোঁট ছেড়ে দিল উৎসব। অর্ণি জোরে জোরে শ্বাস নিচ্ছে, হাঁপাচ্ছে মেয়েটা। এভাবে কেউ চুমু খায়? ঠোঁট জ্বলে যাচ্ছে। শুধু চুমু হলেও একটা কথা ছিল, কিন্তু উৎসব তো ঠোঁট ছোড়া কামড়ে কুমড়েও রাখেনি। অর্ণি আয়নার দিকে ঘুরে দাঁড়ালো। ঠোঁটের লিপস্টিক লেপটে আছে, উপরের ঠোঁট ফুলে আছে অনেকটা, নিচের ঠোঁটের এক কোণে খানিকটা রক্তও দেখা যাচ্ছে। অর্ণি চোখ রাঙিয়ে তাকালো উৎসবের দিকে। উৎসব বোকা বোকা হাসলো। অর্ণি রাগী স্বরে বলল, কি করেছেন এটা? ধীরে সুস্থে চুমু খাওয়া যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? সরি বউ, অনেকদিন পর পেলাম তো কাছে, তাই আর কি। রাগে ফুঁসছে অর্ণি। উৎসব চট করে অর্ণিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে ফিসফিস করে বলল, আজ নিজেকে ধরে রাখতে পারবো না বউ। কষ্ট মিশ্রিত তীব্র সুখ দেব তোমায়, আর সেই সুখের যন্ত্রণায় আজ সারা রাত ছটফট করবে তুমি। কথাটা বলেই অর্ণিকে বিছানায় শুইয়ে দিয়ে অর্ণির উপর পুরো ভর ছেড়ে দিল উৎসব। বুকের উপর থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ডুবালো উৎসব। বিছানার চাদর খামচে ধরল অর্ণি। বেশ অনেকটা সময় গলায় ঘাড়ে অজস্র চুমু অজস্র স্পর্শ দিতে লাগলো উৎসব। গলায় মুখ গুজেই এক হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলো। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে অর্ণি। এভাবেই চলল বেশ কিছুক্ষণ। তারপর এক হাত এগিয়ে দিল অর্ণির ব্লাউজের দিকে। অতঃপর খুব ভোরবেলা অ্যালার্মের শব্দে অর্ণির ঘুম ভেঙে গেল। নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছে না ও। উৎসব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়েছে, ছাড়লেই যেন হারিয়ে যাবে ও। অর্ণির নড়াচড়াতে উৎসবের ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ মেলে বলল, আহ অর্ণি, এইভাবে নড়াচড়া করছো কেন? শেষ রাতে ঘুমিয়েছি, এখন একটু ঘুমাতে দাও বউ। আপনি একা নন, আমিও শেষ রাতেই ঘুমিয়েছি। এখন ছাড়ুন দেখি, উঠবো আমি। গোসল সেরে নাস্তা বানাবো, তারপর খেয়ে বাড়ি ফিরবেন আপনি। হুম। ঈশা কিন্তু আপনাদের বাড়িতেই আছে। আপনি চান আমরা ধরা পড়ে যাই?
সকাল সকাল ঈশার কথা বলে মুডটা ঘেটে দিলে তো। কথাটা বলেই অর্ণিকে ছেড়ে দিল উৎসব। অর্ণি উঠে কাভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। দরজা আটকাতে গেলেই উৎসব আটকে দেয়। কি চাই এখানে? শাওয়ার নিব। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল উৎসব। শাওয়ার শেষে অর্ণি ঝটপট নাস্তা বানিয়ে ফেলল। অতপর দুজনে একসাথে নাস্তা শেষ করলো। ডাইনিংয়ে সবকিছু গোছগাছ করে অর্ণি ঘরে ঢুকতেই দেখল উৎসব বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। অর্ণি যেতেই ওর হাত ধরে টেনে নিজের কোলে বসালো। কপালের চুলগুলো সরিয়ে শব্দ করে একটা চুমু খেলো, তারপর বলল, সাবধানে থেকো বউ। ডোরবেল বাজলে দরজার ওপাশে কে আছে দেখে তারপর দরজা খুলবে, কেমন? অর্ণি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। উৎসব বলল, আমি আবারও খুব শীঘ্রই আসব। কিছু লাগলে আমার প্রাইভেট নাম্বারে একটা ফোন বা মেসেজ করে দিও। উৎসব 2 মিনিটের জন্য অর্ণির ঠোঁটে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। তারপর চলে গেল নিজ বাসার উদ্দেশ্যে। অর্ণি দরজা আটকে দিয়ে ডাইনিং, কিচেন, ড্রয়িং রুমে লাইট নিভিয়ে দিল। তারপর নিজের রুমে চলে গেল। ব্যালকনিতে গিয়ে দেখল সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। যতক্ষণ উৎসবের গাড়ি দেখা গেল ততক্ষণে ব্যালকনির গ্রিল ধরে এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়েছিল অর্ণি। উৎসবের গাড়ি চোখের আড়াল হতেই ব্যালকনির দরজা আটকে রুমের আলো নিভিয়ে শুয়ে পড়ল অর্ণি। রাতে ঘুম হয়নি, তাই এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আর ও এখানে একা থাকে, তাই খাওয়া দাওয়া বা কাজ নিয়ে কোনো প্রেশার নেই। নিজের ইচ্ছেতেই চলে। মন চাইলে রান্না করে নয়তো অনলাইনে অর্ডার দিয়ে দেয়। এখন যেহেতু নাস্তা করেছেই, তাই আর সকালে ঘুম থেকে উঠে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। উঠে এক মগ কফি খেলেই হয়ে যাবে। তাই এখন নিশ্চিন্তে ঘুমাবে অর্ণি। সকাল 9:30 বাজে। উৎসব ঘুম থেকে উঠে আবারও শাওয়ার নিয়েছে। শুধুমাত্র একটা টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়ানো উৎসব প্রথমেই চুলগুলো সেট করে নিল। কাভার থেকে একটা শার্ট বের করে সেটা গায়ে জড়িয়ে আবারও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ে পারফিউম লাগিয়ে বোতাম লাগাতে শুরু করলো। এমন সময় পেছন থেকে ঈশা জড়িয়ে ধরে উৎসবকে। উৎসব ঝাড়া মেরে ঈশাকে সরিয়ে দেয়। উৎসব দাঁতে দাঁত চেপে বলল, তোকে বলেছি না আমাকে স্পর্শ করবি না। ঈশা আবারও এগিয়ে গেল উৎসবের দিকে। উৎসবের গাল স্পর্শ করতে গেলেই উৎসব খপ করে ঈশার হাত ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ডোন্ট ডেয়ার টু টাচ মি। এমন করো কেন? এখন তো আর অর্ণি নেই, ও তোমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আমাকে একটা সুযোগ দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অর্ণি ফিজিক্যালি এখানে থাকুক বা না থাকুক, ও সবসময় আমার কাছেই আছে অ্যান্ড অলওয়েজ থাকবে। ওর জায়গা কেউ নিতে পারবে না, তুই তো কিছুতেই না। কথাটা বলে উৎসব শার্টের বোতাম লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। ঈশা আবারও উৎসবের পাশে বসে বলল, অর্ণির থেকে কিন্তু কম চাই না আমি। যেভাবে চাও সেভাবেই পাবে আমাকে। যদি ডিপলি চাও তাহলে সেটাও। উৎসব শক্ত করে ঈশার গাল চেপে ধরে বলল, তোর কি আমায় রাস্তার ছেলে মনে হয় যে তোর শরীর দেখাবি আর আমিও তোর রূপ দেখে গলে যাব? একদম ওইসব ছেলেদের সাথে মেশাতে যাবি না আমাকে, খবরদার। কথাটা বলে ঈশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঈশা গাল মুখে আলতো স্পর্শ করছে। ফর্সা গাল লাল টুকটুকে হয়ে আছে। উৎসব জোরে চেপে ধরায় ঈশার চোখে পানি টলমল করছে। উৎসব কপালে 2 আঙ্গুল ঘষে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঈশার হাত ধরে টেনে ওকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। অফিসের জন্য রেডি হয়ে নাস্তা না করেই উৎসব বাসা থেকে বেরিয়ে গেল। একটা রেস্তোরাঁয় বসে আছে ঈশা। একদম কোণার একটা টেবিলে বসেছে ও, যেখানে বসলে সচরাচর কারো চোখে পড়বে না এমন একটা জায়গা দেখে বসেছে ও। অনেকটা সময় যাবৎ বসে কারোর জন্য অপেক্ষা করছে ঈশা। মানুষটার আসতে দেরি হচ্ছে। মানুষটার জন্য অপেক্ষা করতে করতে 3 কাপ কফি অলমোস্ট শেষ করে ফেলেছে ঈশা। কিন্তু সেই মানুষটার আসার খবর নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা লোক এসে বসলো ঈশার সামনে। পরনে ব্ল্যাক হুডি, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। পাক্কা 30 মিনিট লেট করে এসেছে লোকটা। লোকটাকে দেখে ঈশা রেগে বলল, কেন ডেকেছো এখানে? আর এখন তোমার আসার সময় হলো? লাস্ট হাফ অ্যান আওয়ার আমি তোমার অপেক্ষায় বসে আছি এখানে, আর তুমি এখন? ডোন্ট শাউট, গলাবাজি করা একদম পছন্দ করি না আমি।
থমথমে গলায় জবাব দিল লোকটা। লোকটা টেবিলে থাবা মেরে বলল, প্ল্যান ছিল অনেকে আমি নিজের করে নিব, আর ওসব তোমার হয়ে যাবে। আর তুমি আমার প্ল্যানের উপর দিয়ে নতুন প্ল্যান সাজিয়ে অনেককে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলেন। ঈশা শুকনো ঢোক গিলল। লোকটা যে ওর প্ল্যান বুঝে যাবে ভাবেনি ও। ঈশা আমতা আমতা করে বলল, আসলে আমি অনেক কিছু হয়নি, তাই এবারের জন্য ছেড়ে দিলাম। যদি ভুল করে অন্যের গায়ে একটু আঁচল লাগতো তাহলে জানে মেরে ফেলতাম তোমাকে। ঈশা চুপ করে আছে। লোকটার এমন ভয়ঙ্কর হুমকি শুনে আর কিছু বলার সাহস পাচ্ছে না ও। ঈশা আমতা আমতা করে বলল, অর্নির খোঁজ পেয়েছো? এখনো না। আমাদের প্ল্যান মতোই অর্নিকে বাড়ি থেকে তাড়িয়েছি আমি, আর ওর ওপর সর্বদা নজর ছিল আমার। অর্নি বাসা থেকে বের হওয়ার সময়ই তো তোমাকে জানিয়ে দিয়েছিলাম আমি। হ্যাঁ, বাসা থেকে বের হয়েছে ও, কিন্তু হঠাৎ করেই চোখের আড়াল হয়ে যায়। আজ 6 মাস ওকে খুঁজে যাচ্ছি, কোথাও খোঁজ পাচ্ছি না। যে করেই হোক অন্যকে খুঁজে বের করতে হবে। অন্যকে আমার চাই, অ্যাট এনি কস্ট। ঈশা চুপ করে লোকটার কথা শুনল। লোকটা আবারও প্রশ্ন করল, উৎসবের মাঝে কোনো চেঞ্জ দেখতে পাও? না, উৎসবকে সবসময় নজরে নজরে রাখি আমি। আমার মনে হয় না ও কোনোরূপভাবে আমাকে সন্দেহ করে। আর অর্নির খোঁজ নেই ওর কাছে, আমি শিওর। ও এখনও অর্নির শোকে বাড়িতে দেবদাসের মতো পড়ে থাকে, শুধু অফিসে যায় আর সারাক্ষণ বাড়িতেই মনমরা হয়ে পড়ে থাকে। শিওর তো? চালে ভুল হলে কিন্তু। 100% শিওর। উৎসব কিছুই আজ করতে পারেনি, আর পারবেও না। বি কেয়ারফুল। এখন উঠছি আমি। ঈশা কিছু বলার আগেই লোকটা উঠে গটগট করে হেঁটে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। ঈশা ফ্যালফ্যাল চোখে খানিক সময় তাকিয়ে রইল সেদিকে, তারপর নিজেও উঠে দাঁড়ালো। কফির বিল মিটিয়ে বেরিয়ে গেল রেস্তোরাঁ থেকে। মিটিং শেষে সবেই নিজের কেবিনে এসে চেয়ারে বসে গা এলিয়ে দিল উৎসব। এমন সময় দরজায় নক করলো কেউ। উৎসব চোখ বন্ধ রেখেই ভিতরে আসার অনুমতি দিল। লোকটা ভিতরে এসে বলল, স্যার, ঈশা ম্যাম আজ রেস্তোরাঁয় একজন লোকের সাথে দেখা করেছে। তড়িৎ চোখ মেলে তাকালো উৎসব। ওর সামনে দাঁড়ানো ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, বসো সুমন। অনুমতি পেয়ে ছেলেটা চেয়ার টেনে বসলো। উৎসব বলল, কার সাথে দেখা করেছি ঈশা? লোকটার চেহারা দেখার কোনো স্কোপ ছিল না স্যার। কালো হুডি পরা ছিল, সাথে মুখে মাস্ক আর চোখে সানগ্লাস, তাই দেখে বোঝার উপায় ছিল না লোকটাকে। উৎসব পেন হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, মূলত সবার থেকে নিজেকে আড়ালে রাখার জন্যই এরকম গেট আপে ঈশার সাথে দেখা করেছে ও, যাতে ঈশার উপর আমরা নজর রাখলে ওকে চিনতে না পারি। হতে পারে স্যার। আচ্ছা সুমন, কথা বলার সময় কোনো নাম উল্লেখ করেছে ওরা? ঈশা কোনো নামে সম্বোধন করেছিল লোকটাকে? না স্যার। আচ্ছা, তাহলে তুমি ওদের উপর নজর রাখতে থাকো। আর নেক্সট টাইম যদি ঈশাকে আবার ওই লোকটার সাথে দেখো, তাহলে ওই লোকটার পেছনে একজন লোক লাগিয়ে দিও নজর রাখার জন্য। ওকে স্যার। ঠিক আছে, তুমি আসো এখন। সুমন ছেলেটা আর কিছু না বলে উৎসবের কথায় সম্মতি জানিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিলয়, আবরার, শায়লা বেগম, ঈশা আর উৎসব একসাথে রাতের খাবার খেতে বসেছে। খাবার টেবিলে বসে কেউ কোনো টুস শব্দটি করছে না। নিরাপত্তা ভেঙে উৎসব বলল, আজ রাতে অফিসের কাজে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে আমায়। উৎসবের দিকে তাকালো সকলে। শায়লা বেগম বলল, কোথায় যাবি? কক্সবাজার। নিলয় আবরার বলল, হ্যাঁ যাও, হাওয়া বদল করলে রিফ্রেশ লাগবে নিজেকে। আমিও যাব উৎসবের সাথে। ঈশার কথায় শায়লা বেগম ভ্রু কুঁচকে তাকালো। উৎসবের প্রতি যে ঈশার একটা দুর্বলতা আছে সেটা উনি শুরু থেকেই বুঝেছেন, কিন্তু ওনার ছেলে তো প্রথম থেকেই অর্নি বলতে পাগল। এখন অর্নির নিখোঁজের পর থেকে ঈশা আরও জেগে বসেছে যেন উৎসবকে নিজের করে পেতে। কেউ কিছু বলার আগেই উৎসব বলল, কাজে যাচ্ছি আমি, ট্যুরে না। আর যদিও বা ট্যুরে যেতাম তবুও তোকে সাথে নিতাম না। ঈশা নিলয় আবরারকে হাত করে উৎসবের সাথে যেতে চাইলে নিলয় আবরার বলল, দেখ মা, উৎসব কাজে যাচ্ছে ওখানে। ওর সাথে ওখানে থাকলে তুই বোর ফিল করবি। ও তোকে সময় দিতে পারবে না। তুই বরং তোর বন্ধুদের সাথে গিয়ে কোথাও থেকে কয়েকদিনে ট্যুর দিয়ে আয়। কিন্তু চাচ্চু। শায়লা বেগম এবার কাট গলায় বলল, উৎসবের সাথে গিয়ে তোমার কাজ কি শুনি? একা একটা পুরুষের সাথে যেতে চাও, বিবেকে বাঁচছে না?
আর উৎসব বিবাহিত ভুলে যাও কেন? উৎসবের বিয়ের আগে ওকে পছন্দ করতে, এটা মানা যায়। এখন উৎসব বিয়ে করে নিয়েছে, এখন ওর পিছু নেওয়াটা বন্ধ করো। উৎসবের বউ উৎসবকে ছেড়ে চলে গেছে, এটাই বা ভুলে যাও কি করে তোমরা? এখন তো আর অর্নি নেই, তাহলে আমি উৎসবকে নিজের করে চাইলে দোষ কোথায়? এনাফ ঈশা, আগেও বলছি এখনো বলছি, অর্নি সশরীরে এখানে প্রেজেন্ট থাক বা না থাক, ও আমারই আছে। ওর জায়গায় বাড়ি থেকে আর আমার মন থেকে কেউ মুছতে পারবে না। গট ইট? কথাটা বলেই উৎসব খাওয়া ছেড়ে উঠে গেল। শায়লা বেগম সেদিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, ছেলেটা না খেয়েই উঠে গেল, এবার হলো তো শান্তি তোমার? ঈশা কিছু না বলে নিজেও চলে গেল এখান থেকে। উৎসব নিজের লাগেজ প্যাক করছিল, এমন সময় শায়লা বেগম রুমে আসলো। বিছানায় বসে উৎসবকে জিজ্ঞেস করলো, কখন বের হবে? এই তো কিছুক্ষণের মাঝে বেরিয়ে পড়বো। লাগেজ গোছানো শেষে উৎসব শায়লা বেগমের পাশে বসলো। শায়লা বেগম উৎসবের গালে হাত রেখে বলল, এইভাবে আর কতদিন চলবে বাবা? অন্যের কোনো খোঁজ পেলি? দেখেছি, আমি খোঁজ পেলেই জানাবো তোমাকে। আমার নূরটা চলে গেল, সাথে অন্যটাও চলে গেল বাসাটা শূন্য করে। আমার যে এই শূন্যতা ভালো লাগে না। ওরা কেন এভাবে একা একা চলে গেল বলো তো? বলেই ডুকরে কেঁদে উঠল শায়লা বেগম। উৎসব মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না তো, সব ঠিক হয়ে যাবে, তোমার ছেলে সব ঠিক করে দিবে। শায়লা বেগম ছেলেকে জড়িয়ে ধরলেন বুকে। উৎসবও আলতো করে শায়লা বেগমকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খান। শায়লা বেগম উৎসবকে ছেড়ে দিতে উৎসব লাগেজ হাতে উঠে দাঁড়ালো। ঘর থেকে বের হতেই দেখা হলো নিলয়, আবরার আর ঈশার সাথে। উৎসব সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। অবশ্য নিজের গাড়ি নেয়নি সাথে। সুমন গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছিল। নিজের ফোন থেকে সিম খুলে সুমনের কাছে দিয়ে দিল। সুমন সেটা নিজের ফোনে সেট করে নিল। উৎসবের এই সিমের নাম্বারটা বাসার সবার কাছে আছে। এসাও এই সিমের নাম্বারটাই জানে। আর সুমন এখান থেকে সোজা কক্সবাজার গিয়ে মিটিং অ্যাটেন্ড করবে। উৎসব যাবে অর্নির কাছে। ঈশা কোনোভাবে সিমের লোকেশন ট্র্যাক করলে যাতে উৎসবের প্রতি কোনোরূপ সন্দেহ না জাগে, সেই জন্যেই নিজের ওই সিমটা খুলে সুমনকে দিয়ে দিল। আর কোনো ফোন আসলে সুমনই উৎসবের জন্য সিমের সাথে কানেক্ট করে দিবে, যাতে উৎসব কথা বলতে পারে। সুমন উৎসবকে অর্নির ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে নিচে কক্সবাজারের উদ্দেশ্যে চলে গেল। বিছানায় বসে রাগে ফুঁসছে অর্নি। একটু আগেই উৎসবের রুমের সিসিটিভি ফুটেজ দেখেছে ও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সকালে ঈশা উৎসবের সাথে গা ঘেঁষাঘেঁষি করেছে। সেটা দেখেই রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। অর্নি বাড়ি থেকে আসার আগে ওদের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যাতে উৎসব কি করে না করে সব দেখতে পারে। সব সময়ের জন্য তো আর কাছে পাবে না, তাই ওইটুকুতেই মন ভরাতে চেয়েছিল অর্নি। আর সেইভাবেই যেন এটাও দেখতে পারে অর্নির অনুপস্থিতিতে ঈশা ওদের ঘরে এসে উৎসবের সাথে ঘেঁষাঘেঁষি করে কিনা। অর্নির কথাতেই উৎসব নিজের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, আর সেটা অর্নির ল্যাপটপের সাথে কানেক্ট করে দিয়েছে, যাতে ফুটেজগুলো অর্নি দেখতে পারে। অর্নির বেশ রাগ হচ্ছে উৎসবের উপর। উৎসব কেন রুম লক না করে শুধু টাওয়াল পরে ঘুরবে রুমে? রাগ হচ্ছে প্রচুর অর্নির। একবার লোকটাকে কাছে পেলেই হলো, আচ্ছা মতো ছাড়বে ও। এসব ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল। অর্নি সময় দেখলো একবার, 11:15 বাজে। এই সময় কে আসতে পারে? অর্নি বেডরুম ছেড়ে বেরিয়ে এলো। ডোর ভিউয়ার্সে চোখ রেখে দেখলো উৎসব দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। মুহূর্তেই আবার রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। দরজা খুলে দিয়ে ভিতরে চলে এলো অর্নি। উৎসব লাগেজ নিয়ে ভিতরে ঢুকে দরজাটা আটকে দিল। লাগেজ একপাশে রেখে পেছন থেকে অর্নিকে জড়িয়ে ধরে বলল, মিসেস সায়াদাত আবরার, উৎসব বেশ রেগে আছে মনে হচ্ছে। অর্নি কিছু না বলে উৎসবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেডরুমে চলে গেল। উৎসবও অর্নির পিছু নিল। পাশ ফিরে শুয়ে আছে অর্নি। উৎসবের উপর ভীষণ ক্ষেপে আছে ও। উৎসবটাও সাহস করে অর্নির সামনে এসে কিছু বলতে পারছে না, কেননা উৎসব কিছুটা আঁচ করতে পারছে অর্নির এমন রেগে থাকার কারণ। উৎসব আজ খুব ভালো করেই বুঝতে পারছে ছেলেরা বাইরে বাঘের মতো গর্জন করলেও বউয়ের কাছে গিয়ে সেই বিড়ালের মতো মিউ মিউ করে। উপরোক্ত এই কথাটা মানুষ কেন বলে?
উৎসব ধীর কণ্ঠে কয়েকবার অর্ণিকে ডাকলো। অর্ণি সাড়া দিল না। উৎসব নিজেই এবার অর্ণির দিকে এগিয়ে গেল। অর্ণি রাগে রীতিমতো কাঁপছে। উৎসব অর্ণির বাহুতে হাত রাখতেই অর্ণি ঝাড়া মেরে সরিয়ে দিল। উৎসব বুঝল প্রচণ্ড ক্ষেপে আছে তার মহারানী। বেশ কয়েকবার হাত রাখার পরেও অর্ণি একইভাবে হাত সরিয়ে দিল। শেষে উৎসব জোর করেই অর্ণিকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ ছাড়া পাওয়ার চেষ্টা চালিয়েও যখন অর্ণি ব্যর্থ হয় তখন একদম শান্ত হয়ে গেল। হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল অর্ণি। অর্ণিকে নিয়েই দ্রুত উঠে বসলো উৎসব। অর্ণির দোকানে হাত রেখে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, অর্ণি, অর্ণি, কাঁদছো কেন তুমি? অর্ণির কান্নার বেগ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। উৎসব অর্ণিকে শান্ত করার চেষ্টা করে বলল, এই পাগলি, কাঁদছো কেন? আমি তো তোমার কাছেই আছি, দেখো। আচ্ছা সরি, ঈশাকে আর আমার ঘরেও ঢুকতে দিব না। সব দোষ আপনার। আপনি কেন রুম লক না করে টাওয়াল পরে রুমের মধ্যে ঘুরে বেরিয়েছেন? জানেন না ঈশা আপনাকে চায়? আর ও আপনাকে জড়িয়ে ধরেছে। আমার স্বামীকেও কেন জড়িয়ে ধরবে? ওর সাহস হয় কি করে? আপনি কেন সেটা অ্যালাউ করলেন? ও জড়িয়ে ধরার আগেই কেন ওকে সরিয়ে দেননি নিজের থেকে? আমি তো বুঝে উঠতে পারিনি বউ, ঈশা হুট করে রুমে ঢুকে ওরকম করবে। কেন বুঝতে পারবেন না আপনি? আপনার বোঝা উচিত ছিল যে মেয়ে আপনাকে পাওয়ার জন্য আমায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে পারে, সেই মেয়ে আমার অনুপস্থিতিতে আপনার কাছেও আসবে। সরি তো, আর হবে না এমন। এরপর থেকে রুমে টাওয়াল পরে ঘুরতে পারবেন না। একেবারে ওয়াশরুম থেকে চেঞ্জ করে তারপর বের হবেন। আর অবশ্যই আপনি যতটা সময় রুমে থাকবেন রুম লক করে রাখবেন। আমার স্বামীকে অন্য কেউ বাজে নজরে দেখবে, তাকে জড়িয়ে ধরবে, এটা একদম মেনে নিব না আমি। উৎসব অর্ণির গালে চুমু খেয়ে বলল। আচ্ছা বউ। অর্ণি এবার চোখের পানি মুছে বলল, না থাক, দরকার নেই। এর থেকে বরং আমি বাসায় চলে যাব। থাকবো না আমি এখানে। বাড়িতে নিয়ে চলুন আমাকে। তারপর আমিও দেখি ওই ঈশা আপনার আশেপাশে আসে কি করে। আরে বাহ, আমার বউটা দেখি এখন রণচণ্ডী রূপ ধারণ করেছে। আই এম সিরিয়াস। এই মুহূর্তে আমি কোনো মজা করছি না উৎসব। উৎসব হেসে বলল। আমিও মজা করছি না বউ। অর্ণি উৎসবের বুকে কিল ঘুষি দিয়ে বলল, আপনি আমার কোনো কথা সিরিয়াসলি নেন না। আমার সব কথা মজা ভাবেন আপনি। বলেই আরও কয়েকটা কিল দিয়ে উৎসব অর্ণিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, এখন ওই ঈশার কথা ছাড়ো তো। কই আমি জামা কাপড় গুছিয়ে তোমার কাছে চলে এলাম, তুমি খুশি হবে তা না। ওই ঈশার কথা বলে বলে মুড নষ্ট করছো। এতক্ষণে অর্ণির হুঁশ ফিরল। আসলেই তো উৎসব লাগেজ নিয়ে এসেছে আজ। কিন্তু কেন? কথাটা মাথায় আসতেই চট করে উৎসবের থেকে সরে বসলো। ছোট ছোট চোখে তাকিয়ে বলল, আসলেই তো, আপনি আজ লাগেজ নিয়ে এসেছেন কেন? উৎসব পেছন থেকে অর্ণিকে জড়িয়ে ধরে বলল। বউয়ের কাছে সপ্তাহখানিক থাকবো তাই। অর্ণি ভ্রুকুচকে তাকালো। তারপর বলল, মাথা খারাপ হয়েছে আপনার? এত দূর এসে এখন সব ভেস্তে দিতে যাচ্ছেন তাই না? অতঃপর উৎসব সব খুলে বলল অর্ণিকে। কথাগুলো শুনে চুপ করে রইল অর্ণি। উৎসব অর্ণির ঘাড়ে থুতনি রেখে বলল, তোমার বরের মাথায় অন্তত তোমার থেকেও কিছুটা বেশি বুদ্ধিশুদ্ধি আছে, বুঝলে বউ? অর্ণি ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকালো। উৎসব জিজ্ঞেস করলো, রাতে খাওয়া হয়েছে? অর্ণি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। উৎসব অর্ণিকে ছেড়ে দিয়ে বলল, আমার লাগেজে একটা নাইটি আছে বউ, চট জলদি ওটা পরে আসো তো। এহেন কথায় অর্ণির চোখ বড় বড় করে তাকালো উৎসবের দিকে। উৎসব দুষ্টু হাসলো। অর্ণি বলল, ঘুম আসছে আজ, এখন ঘুমাই আমি, কাল পড়বো। কথাটা বলেই শুয়ে পড়ল অর্ণি। উৎসব টেনে তুলল অর্ণিকে। চোখ গরম করে তাকালো অর্ণির দিকে। অর্ণি আর কোনো কথা না বলে চুপচাপ উঠে চলে গেল। উৎসব অর্ণির গোমরা মুখ দেখে নিঃশব্দে হাসল। ছাদে বসে গিটারে টুংটাং সুর তুলছে শান্ত। অনেকটা সময় যাবৎ একা একা ছাদে বসে আছে ও। শান্তর মা এসে বেশ কয়েকবার শান্তকে ডেকে গেছে, কিন্তু শান্তর সেদিকে কোনো হেলদোল নেই। ও নিজের মতো বসে বসে গিটারে সুর তুলছে। একটা মেয়ে এসে বসলো শান্তর পাশে। শান্ত একবার পাশ ফিরে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। মেয়েটা এবার শান্তের হাত থেকে গিটারটা টেনে নিয়ে দূরে সরিয়ে রাখলো। শান্ত রাগী গলায় বলল, গিটারটা দে নিশি। তুই এখন আমার সাথে নিচে যাবি। খালামণি সেই কখন থেকে তোকে ডাকছে, তুই শুনছিস না কেন? শান্ত কাট কাট গলায় জবাব দিল, সেই কৈফিয়ত আমি তোকে দিব না। আচ্ছা দিতে হবে না, তুই এখন নিচে চল। কথাটা বলে
নিশি এক প্রকার টানতে টানতেই শান্তকে নিচে নিয়ে গেল। শান্ত চেয়েও আর কিছু বলতে পারল না। নিশি শান্তর মায়ের খুব আদরের। নিশি শান্তকে নিয়ে ডাইনিংয়ে বসালো। একে একে সবাই এসে বসলো ডাইনিংয়ে। শান্তর জন্য এখনো কারো রাতের খাবার খাওয়া হয়নি। নূর খাদে পড়ে যাওয়ার পর থেকেই ছেলেটা কেমন যেন হয়ে গেছে। শান্তর এই অবস্থা দেখে শান্তের মা আঁচলে মুখ গুজে কাঁদেন। শান্তকে ঠিক করার জন্যই শান্তর মা নিশিকে এই বাড়িতে নিয়ে আসেন। শান্তর জন্য নিশিকে ওনার ছোট থেকেই পছন্দ ছিল। মনে মনে ঠিক করে রেখেছিলেন শান্তর পড়াশোনা শেষ হলেই নিশিকে শান্তের বউ করে নিয়ে আসবেন। কিন্তু শান্ত তার আগেই নূরের কথাই জানায়। শান্ত ওনাদের একমাত্র সন্তান হওয়াতে হাসি মুখেই নূরকে মেনে নিয়েছিলেন ওনারা। কেননা ওনাদের কাছে সবার আগে শান্তর ভালো থাকাটা। শান্তর মায়ের মনে হয় সেদিন নূরকে মেনে না নিয়ে জোর খাটিয়ে নিশির সাথে বিয়ে দিলে প্রথমে একটু কষ্ট হলেও এখন শান্ত ভালোই থাকতো। অন্তত নিশি শান্তকে ছেড়ে যেত না। কিন্তু নূর একবারের জন্যেও শান্তর কথা না ভেবে নিজের বান্ধবীকে বাঁচাতে গিয়ে নিজে খাদে পড়ল। সেই শান্তকে বিরহের সাগরে ভাসিয়ে দিয়ে গেল। মনে মনে এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন শান্তর মা। নিশি খুব যত্ন সহকারে সবার প্লেটে খাবার সার্ভ করছে। তা দেখে শান্তের মায়ের দুচোখ জুড়িয়ে গেল। গলা ছেড়ে শান্তের মা বলল, আমার কিছু বলার আছে। সকলেই শান্তের মায়ের দিকে তাকালেন। শান্তের মা বলল, আমি শান্তকে আবার বিয়ে করাতে চাই। কথাটা শুনে শান্তর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শান্ত কিছু বলার আগে শান্তর মা আবারও বলল, এভাবে তোমার জীবন চলতে পারে না শান্ত। তোমার জীবনের পুরোটাই বাকি এখনো। নূরের জন্য তোমার জীবন থেমে থাকতে পারে না। সরি আম্মু, আমি বিয়ে করতে পারবো না। মানুষ একবারই বিয়ে করে, আর আমার বিয়ে নূরের সাথে হয়ে গেছে। নূর বেঁচে আছে না মরে গেছে সেটারই ঠিক নেই। নূরের জন্য কতদিন অপেক্ষা করবি তুই? নূরের কোনো খোঁজ আছে তোর কাছে? কথাটা বলল শান্তর মা। শান্তর বাবা নিজের স্ত্রীকে ধমক দিয়ে বলল, বছরও হয়নি মেয়েটা নিখোঁজ হয়েছে, আর তুমি এখনই ছেলের বিয়ের চিন্তা করছো? মেয়েটার জন্য একটু কষ্ট হচ্ছে না তোমার? আমারও নূরের জন্য যথেষ্ট কষ্ট হচ্ছে। নূর বেঁচে থাকলে এতদিনে ওর একটা না একটা খোঁজ নিশ্চয়ই হতো। নূর আর বেঁচে নেই। তোমার বাপ ছেলে সেটা কেন বুঝতে পারছো না? আমি আমার ছেলের জীবন এভাবে শেষ হতে দিব না। সামনের সপ্তাহেই নিশির সাথে শান্তর বিয়ে দিব আমি। নিশির পরিবারের সাথে কথা হয়েছে আমার, ওরা সকলে রাজি আছে। শান্ত এবার খাবার প্লেট ঠেলে দূরে সরিয়ে উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, ভুলে যাও আমার বিয়ের কথা। এই শান্ত শুধু নূরেরই। নূর বেঁচে না থাকলেও শান্ত নূরেরই থাকবে। শান্ত শুধু নূরের হয়েই থাকবে। কথাটা ভালো করে বুঝে নিও। কথাটা বলেই শান্ত গটগট করে বাসা থেকে বেরিয়ে গেল। নিশি শান্তর পেছন পেছন গিয়ে বার কয়েক ডাকলো ওকে, কিন্তু শান্ত আর পিছন ফিরে তাকায়নি। গভীর রাত, সেই পাহাড়ি রাস্তায় এসেছে আজ শান্ত, যেখান থেকে নূর খাদে পড়ে গিয়েছিল। রাস্তার ধারে গাড়ি থামিয়ে গাড়ির ডিকির উপর বসে আছে শান্ত। চোখজোড়া গভীর খাদের দিকে। আচ্ছা আলোয় খাদটা অস্পষ্ট দেখা যাচ্ছে। শান্ত সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নূরের কথা যখন খুব বেশি মনে পড়ে শান্ত এখানে এসে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। শান্ত ধরা গলায় বলল, নূর জানো, আম্মু আবার আমার বিয়ে দিতে চায়। আমি আবার কি করে বিয়ে করি বলো তো? আমি তো তোমায় বিয়ে করেছি, তুমি আমার বউ না বলো? হোক না একটা রাতের জন্যই তোমাকে বউ হিসেবে পেয়েছি, তাতে কি? আমার ভালোবাসাটা তো এত সস্তা না যে আজ তুমি নেই বলে তোমাকে ভুলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। অন্য সবার মতে পুলিশ স্টেটমেন্ট অনুযায়ী তুমি সবার কাছে মৃত হলেও আমার কাছে এখনো তুমি বেঁচে আছো। আমার এখানটায় তুমি এখনো বেঁচে আছো নূর। লাস্ট কথাটা শান্ত নিজের বুকের পাপাশে হাত রেখে বলল। শান্তর চোখ দিয়ে অশ্রু ঝরছে। খুব বেশি ভালোবাসে কিনা নূরকে? শান্ত চোখের পানি মুছে আবারও বলল, তুমি তো আমায় বলেছিলে তুমি শুধু আমারই হও। বলো, বলেছিলে না? বলেছিলে তো। নূর, আমি তো তোমারই আছি। তুমি কেন আমাকে এভাবে রেখে চলে গেলে? প্লিজ ফিরে আসো না। তোমাকে ছাড়া থাকতে যে আমার ভীষণ কষ্ট হয়। ঠিক এইখানটায় দেখো, ঠিক এইখানটায় ভীষণ কষ্ট হয় আমার নূর। কথাগুলো বলে আবারও থামল শান্ত। চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। শান্ত আবারও দুহাতে চোখের পানি মুছে নিল, তারপর বলল, আমি আম্মুকে সাফ সাফ না করে দিয়েছি আমি বিয়ে করব না। আমি যে শুধু আমার নূরের। আমার আম্মুর উপর আবার রাগ করো না নূর। মা তো উনি, তাই আমার এই অবস্থাটা মেনে নিতে পারছে না।
আম্মু ভাবছে আমাকে আবার বিয়ে করালে আমি ঠিক হয়ে যাব, কিন্তু আম্মু তো জানে না আমার নূরকে ছাড়া আমি ঠিক হব না। আমার ভালো থাকার জন্য যে আমার নূরকেই চাই। আম্মুর উপর প্লিজ রেগে থেকো না। তুমি একবার ফিরে আসো, দেখবে আম্মুই সবার আগে তোমাকে বুকে টেনে নিবে। এবার খানিকটা শব্দ করে কেঁদে দিল শান্ত। শুনেছি ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু শান্ত যে আজ কাঁদছে। ছেলেদের সহ্য ক্ষমতা পেরিয়ে গেলেই ওরা কাঁদে, যেমনটা আজ শান্ত কাঁদছে। শান্ত এবার চিৎকার করে পড়ল, নূর, ও নূর, প্লিজ ফিরে আসো না বউ। আমি তো তোমায় হাফ বউ বলেই ডেকে নিলাম, ফুল বউ বলে তো মাত্র একদিন ডেকেছি। আমার যে তোমাকে সারা জীবন ফুল বউ বলে ডাকাডাকি নূর। তোমার সাথে সংসার সাজানো বাকি এখনো। প্লিজ ফিরে আসো না। আমি সত্যি আর পারছি না, এভাবে থাকতে একদমই পারছি না আমি। ভোরের আলো ফুটতে শুরু করেছে। শান্ত এখনো সেখানেই বসে আছে। কত রাত নির্ঘুম কাটাই ছেলেটা, যার কারণে শান্তের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। কাল রাতে তো 1 সেকেন্ডের জন্যেও দু চোখের পাতা এক করেনি ছেলেটা। নিষ্পলক খাদের দিকেই তাকিয়ে আছে শান্ত। হঠাৎ করেই ওর কানে নুপুরের আওয়াজ এসে বাড়ি খায়। শান্তর ভাবনায় ছেদ ঘটে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়েই দেখলো একটা মেয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। হাতে ফুলের ছড়ি, মেয়েটা পরনে সাদা স্কার্ট আর বেগুনি রঙের ফতুয়া, বুকে আড়াআড়িভাবে বেগুনি ওড়না কোমরের কাছে এনে বেঁধে রেখেছে। লম্বা চুলগুলো দুপাশে বেনুনি করা। মেয়েটার সাথে আরও একটা মেয়ে আছে, দুজনেই সমবয়সী। কোনো কথা নিয়ে দুজনে হাসতে হাসতে প্রাণোচ্ছলভাবে এগিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। মিনিট 5 বাদেই পাহাড়টা তার কিনারা ঘেঁষে একটা ছোট দুপায়ের রাস্তা নিচের দিকে নেমে গেছে। সেদিকেই এগিয়ে যাচ্ছে মেয়ে দুটো। শান্ত গাড়ির ডিকি থেকে নেমে দাঁড়ালো। মেয়ে দুটো শান্তকে ক্রস করে যাওয়ার সময় ফুলের ঝুড়ি হাতে থাকা মেয়েটা একবার শান্তির দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। ঘাড় কাত করে পরপর কয়েকবার চোখের পলক ফেলে শান্তকে দেখে মেয়েটা। পাশের মেয়েটা সেই মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই ফুল, দাঁড়িয়ে পড়লি যে? চল, চাচি ঘুম থেকে উঠে না দেখলে আবার চিল্লাপাল্লা শুরু করবে। মেয়েটার ডাকে ফুল শান্তর থেকে চোখ সরিয়ে নিল। অতঃপর পাশের মেয়েটার হাত ধরে বলল, হ্যাঁ রুমকি, চল। শান্ত তখনও এক দৃষ্টিতে ফুল নামক মেয়েটার দিকে তাকিয়ে আছে। ওর চোখকে যেন বিশ্বাস করতে পারছে না ও। দেখতে অবিকল নূরের মতো, শুধুমাত্র সাজসজ্জা অনেকটা পাহাড়ি মেয়েদের মতো। ফুল আর রুমকি শান্তের চোখের আড়াল হয়ে যেতেই শান্তর হুঁশ ফেরে। দ্রুত কদমে এগিয়ে যায় সেই রাস্তাটার দিকে, কিন্তু কোথাও ওদের ছায়াটাও দেখা যাচ্ছে না। শান্ত সেখানেই হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলল, নূর, বলেই দুহাতে চুল খামছে ধরে মাথা নিচু করে নিল। কাঁধে কারো স্পর্শ পেতেই মাথা তুলে তাকায় শান্ত। পাশে উৎসব আর অর্ণিকে দেখতে পেয়ে দ্রুত উঠে দাঁড়ায় শান্ত। উৎসবের হাত ধরে অস্থির কণ্ঠে বলল, উৎসব ভাই আপনি? তুমি এখানে এভাবে বসে কি করছো শান্ত? শান্ত আগের ন্যায় অস্থির কণ্ঠে বলল, উৎসব ভাই, নূর বেঁচে আছে? আমার নূর বেঁচে আছে? উৎসব অবাক চোখে তাকায় শান্তর দিকে। উৎসব শান্তকে শান্ত করার চেষ্টা করে বলল, কি বলছো এসব? নূর কি করে? উৎসবের মুখের কথা কেড়ে নিয়ে অর্ণি বলল, আপনি কেন বুঝতে চাইছেন না? নূর সত্যিই বেঁচে আছে। আমিও নূরকে দেখেছি। অর্ণি, তোমার দেখাটা ভুলেও তো হতে পারে। আচ্ছা, আমার দেখা ভুল মানলাম, কিন্তু শান্ত ভাই নূরের কথা কেন বলছে? আচ্ছা শান্ত ভাই, আপনি কেন বলছেন নূর বেঁচে আছে? শান্ত এতক্ষণে অর্ণিকে খেয়াল করলো। অর্ণির সামনে দাঁড়িয়ে বলল, তুমি ফিরে এসেছো? তোমার খোঁজ। আমি নিখোঁজ ছিলাম না। শান্ত অবাক চোখে তাকালো। অর্ণি শুরু থেকে সবটা বলল শান্তকে। সব শুনে শান্ত বলল, অর্ণি ঠিক বলছে ভাই, আমিও নূরকে দেখেছি এইখানে একটু আগে। আমরা দুজনে নিশ্চয়ই ভুল দেখবো না। ওদের দুজনের কথাগুলো এবার উৎসবকে ভাবাচ্ছে। অর্ণির কথা এতদিন ততটা গুরুত্ব না দিলেও আজ ওর কথা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। সত্যিই তো, দুজন মানুষ তো আর ভুল দেখবে না। অর্ণির চোরাচুরিতেই উৎসব অর্ণিকে এখানে নিয়ে এসেছে। আর এত ভোরবেলা আসার কারণ একটাই, যাতে অর্ণির খোঁজ ঈশা বা ওই অজানা লোকটা না পায়। দিনের আলোয় নিশ্চয়ই কারো না কারো চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, যা এত ভোরবেলা নেই। উৎসব শান্তকে বলল, তুমি ঠিক কি দেখেছো শান্ত?
শান্ত সবটা বলল ওদের, সব শুনে উৎসব বলল, ফুল মেয়েটা যদি নূর হয় তাহলে তোমাকে চিনলো না কেন? আর ও আমাদের নূর হলে এখানে পড়ে আছে কেন এখনো? হতে পারে ওর মেমোরি লস হয়েছে। অর্ণির কথায় শান্ত সহমত প্রকাশ করে বলল, অর্ণি মানে ভাবি হয়তো ঠিক বলছে, আমি শিওর এটা নূর। আচ্ছা, তাহলে তুমি থামালে না কেন? ওকে যেতে কেন দিলে? আমি স্পিচলেস হয়ে গিয়েছিলাম, এভাবে হুট করে এরকম। আচ্ছা আচ্ছা, শান্ত হও এবার। চলো নিচের ওই গ্রামটাতে গিয়ে খোঁজ নিয়ে দেখি একবার। উৎসবের কথায় শান্ত তৎক্ষণাৎ মাথা নাড়ালো। অতঃপর তিনজনে ওই রাস্তা ধরে নিচের গ্রামটাতে নেমে গেল। পুরো গ্রামে মোট 26টার মতো পরিবার আছে। মোটামুটি সকল পরিবারের সাথেই কথা বলা শেষ, আর মাত্র 4টে পরিবার বাকি আছে। শেষ এই 4টে বাড়ি খুঁজলেই খোঁজা শেষ হয়ে যাবে। অর্ণি বাড়ির দরজায় কড়া নাড়ল। বেশ কয়েকবার কড়া নাড়ার পর রুমকি নামের মেয়েটা বেরিয়ে এলো। শান্ত দ্রুত কদমে রুমকির সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাথেই তো নূর ছিল, নূর কোথায়? ওকে ডাকো। কথাটা বলে শান্ত ঘরের দিকে উকি ঝুঁকি মারল। রুমকি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, নূর? কোন নূরের কথা কইতাছেন আপনি? এখানে নূর নামের কেউই থাকে না। মিথ্যে বলছো কেন তুমি? কিছু সময় আগেই তো তোমার সাথে ছিল। উৎসব ভাইও মিথ্যে বলছে নূর। রিল্যাক্স শান্ত, আমি কথা বলছি, তুমি শান্ত হয়ে দাঁড়াও। উৎসবের কথায় শান্ত কিছুটা স্থির হলো। 2 পা পিছিয়ে দাঁড়ালো। উৎসব রুমকির সামনে দাঁড়িয়ে বলল, সকালে তুমি আর একটা মেয়ে ফুলের ঝুড়ি হাতে কোথাও গিয়েছিলে, কি যেন নাম ছিল মেয়েটার? ফুলের কথা কইতাছেন আপনারা? শান্ত আবারও অস্থির হয়ে বলল। ও ফুল নয়, ও আমার নূর। রুমকি অবাক দৃষ্টিতে শান্তের কাণ্ড দেখছে। উৎসব রুমকিকে বলল, হ্যাঁ, ফুল কোথায়? ওকে একটু ডেকে দিবে? ওর বাড়ি তো আর 2টা বাড়ি পরে। চলেন আমার সাথে, আমি নিয়ে যাইতাছি। চলো। অতঃপর সকলে মিলে রুমকির পিছু নিল। এই পাড়ার আরো কয়েকজন মানুষজন উৎসব ওদের সাথেই যাচ্ছে। সবাই উৎসুক দৃষ্টিতে দেখে যাচ্ছে সবকিছু। রুমকি ফুলদের বাড়ি এসে দেখলো ফুলের মা লাউয়ের মাচা থেকে লাউ কাটছে। রুমকির ডাকে তিনি কাঁচি আর লাউ ঘরের সামনের মাটির বারান্দায় রেখে আঁচলে হাত মুছে উৎসব ওদের সামনে গিয়ে দাঁড়ালো। এত সকাল সকাল এই পাড়ার এত মানুষ আর অচেনা 3টে মুখ দেখে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালেন সেদিকে। রুমকি বলল, চাচি ফুল কই? ওরে ডাকো তো। কেন? আর তোর লগে এরা কারা আইছে? রুমকি একবার শান্তির দিকে তাকিয়ে বলল, চাচি এই লোকে আমগো ফুলের নূর বইলা দাবি করতেছে। রুমকির কথায় ফুলের মা চমকে তাকালো শান্তর দিকে। বিচলিত কণ্ঠে বলল, এইখানে কোনো নূর থাকে না, ও আমার মেয়ে, আমার ফুল। উৎসব এগিয়ে গিয়ে ফুলের মাকে সবটা বুঝিয়ে বলল। ফুলের মা কিছুতেই ফুলকে ডাকতে রাজি না। অবশেষে সবার চোরাচুরিতে ফুলকে ডাকতে বাধ্য হলেন তিনি। ফুলকে 2বার ডাকার পরে ফুল গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ফুলকে দেখে উৎসব চমকে গেল। ফুল দেখতে সত্যিই নূরের মতো। এবার আর শান্ত এবং অর্ণির কথা অস্বীকার করতে পারল না উৎসব। ফুল গামছাটা উঠানে টাঙানো রশিতে ঝুলিয়ে রেখে ওর মায়ের পাশে এসে দাঁড়ালো। ফুল ড্যাব ড্যাব করে উৎসব, অর্ণি আর শান্তর দিকে তাকিয়ে আছে। ডান দিকে ঘাড় কাত করে আবারও পরপর কয়েকবার চোখের পলক ফেলে দেখলো ওদের 3জনকে। শান্ত গিয়ে ফুলের সামনে দাঁড়িয়ে ফুলের দোগালে হাত রেখে বলল, থ্যাংক গড, তোমার কিছু হয়নি নূর। আমি জানতাম আমার নূরের কিচ্ছু হতে পারে না। আমার নূর আমাকে একা ফেলে কিছুতেই যেতে পারে না, আমি জানতাম। কিন্তু তুমি এখানে কি করছো? আমাদের কাছে ফিরে যাওনি কেন? কিছুক্ষণ আগে আমাকে দেখে ওভাবে চলে এলে কেন নূর? এই নূর, কথা বলছো না কেন তুমি? বলেই ফুলের কপালের সাথে কপাল লাগালো শান্ত। শান্তর স্পর্শ পেয়ে ফুলের ভিতরটা কেমন যেন করে উঠল। ফুলের সর্বাঙ্গ কেঁপে উঠল। ফুলের মা এক টানে শান্তের থেকে ফুলকে ছাড়িয়ে নিল। ফুলকে নিজের পিছনে আড়াল করে ঝাঝালো কণ্ঠে বলল, বাড়ি আইসা আমার যুবতী মাইয়ার লগে কি সব অসভ্যতামি শুরু করছেন আপনি? এখনই আমার বাড়ি থেকে বাইর হইয়া যান কইতাছি। শান্ত আবারও ফুলের কাছে এগোতে গেলে ফুলের মা কড়া গলায় বলল, খবরদার, আমার ফুলের দিকে আর 1 পা আগাইবেন না। ও ফুল না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও আমার নূর,
আমার বিবাহিতা স্ত্রীও। ফুলের মা শান্তর কথা কিছুতেই মানতে ইচ্ছুক না। পাড়ার মানুষজনও শান্ত ওদের এখান থেকে চলে যেতে বলছে। উৎসব বলল, আমাকে একটু ফুলের সাথে কথা বলতে দিন প্লিজ। অনেক রিকোয়েস্ট করে উৎসব ফুলের মায়ের থেকে অনুমতি পেল। উৎসব ফুলের কাছে গিয়ে ওর হাতটা ধরে বলল, নূর, আমি ভাইয়া, তোর উৎসব ভাইয়া। আমাকে চিনতে পারছিস না তুই? ফুল কিছু বলল না। অর্নি গিয়ে উৎসবের পাশে দাঁড়ালো। উৎসব অর্নিকে দেখিয়ে ফুলকে বলল, এই যে দেখ অর্নি, তোর বেস্ট ফ্রেন্ড প্লাস তোর ভাবি। ওকেও চিনতে পারছিস না তুই? অর্নিকে বাঁচাতে গিয়েই তো খাদে পড়ে গিয়েছিলি তুই, মনে নেই তোর? অর্নি শক্ত করে ফুলকে জড়িয়ে ধরল। তারপর ফুলকে ছেড়ে ফুলের গালে হাত রেখে বলল, দোস্ত, আমাকে চিনতে পারছিস না? প্লিজ ফিরে চল না। আমি, তুই, রোশান আবার আগের মতো ভার্সিটি যাব, মজা করব, আড্ডা দিব। সেসব দিন অনেক মিস করি দোস্ত, প্লিজ ফিরে চল না। ফুল দূরে সরে দাঁড়ালো। অর্নি বলল, কথা বলছিস না কেন? কিছু তো বল দোস্ত। ফুল কাঁপা কাঁপা স্বরে বলল, কারা আপনারা? শান্ত কিছু বলতে গেলেই ফুলের মা বলল, মেলা হইছে, শুনছেন ফুলের কথা? ও আপনাকেও চিনে না। এবার আপনারা বিদায় হন। কথাটা বলে ফুলের মা ফুলকে নিয়ে ঘরে চলে গেল। ফুল পেছন ফিরে এক দৃষ্টিতে অদ্ভুতভাবে শান্তকে দেখেছে শুধু। ফুলের মা ঘরে গিয়ে দরজায় খিল দিতেই ফুলের পলক পড়ে। পাড়ার লোকজন আরও অনেক কিছু বলে টলে উৎসব ওদের ওখান থেকে চলে যেতে বলে। শেষে বাধ্য হয়ে উৎসব ফিরে যায়। শান্তকে কিছুতেই নেওয়া যাচ্ছিল না। উৎসব জোর করেই শান্তকে নিয়ে যায়। আশ্বাস দেয় ফুল যদি নূর হয়ে থাকে তাহলে ঠিক ওকে এখান থেকে নিয়ে যাবে ওরা। আর উৎসব ফোন করে একজনকে বলে ওই ফুলের পুরো ডিটেলস জেনে উৎসবকে জানাতে। গোসল শেষে চুল মুছতে মুছতে বের হলো উৎসব। এবারেও পরনে শুধু টাওয়াল। অর্নির মেজাজ বিগড়ে গেল। এই লোকটার সমস্যা কি? যখন তখন ঘরের মধ্যে এভাবে টাওয়াল পরে ঘুরে বেড়ায় কেন? অর্নি ঝাঝালো কণ্ঠে বলল, এই আপনার সমস্যা কি বলেন তো? এভাবে টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? উৎসব বাঁকা হেসে বলল, তোমার বরের এমন রূপ দেখে মেয়েরা পাগল হয়ে যায়, আর আমার বউ তো দেখছি আমারই রূপ দেখলে তেলে বেগুনে জ্বলে উঠছে দেখছি। রূপ না ছাই, যারা আপনারা এরকম রূপ দেখলে পাগল হয়ে যায় তাদের চয়েস ভালো না। উৎসব অর্নির দিকে এগিয়ে গেল আরো কয়েক কদম। অর্নি পেছাতে পেছাতে ওয়াশরুমের দরজার সাথে পিঠ ঠেকে গেল। শুকনো ঢোক গিলছে অর্নি। উৎসব অর্নির দিকে ঝুঁকে বলল, তার মানে তোমার চয়েসও ভালো না? অর্নি আমতা আমতা করে বলল, তা কখন বললাম? একটু আগে তো বললে। আমি বলেছি যারা আপনাকে টাওয়াল পরা অবস্থায় দেখেও ফিদা হয়ে যায় তাদের চয়েস ভালো না। তুমি ফিদা হও না? এই মুহূর্তে অর্নি কি বলবে ভেবে পাচ্ছে না। অর্নি কি করে বলবে এই ছেলেকে এই অবস্থায় দেখলে ওর ভিতরে সব উলটপালট হয়ে যায়, সবকিছু কেমন লন্ডভন্ড হয়ে যায়। অর্নি বলল, সরুন সামনে থেকে। উৎসব সরার বদলে আরও খানিকটা এগিয়ে গেল অর্নির দিকে। অর্নি পেছাতে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে একদম ফ্লোরে ধপাস হয়ে পড়ল। ওয়াশরুমের দরজা লক ছিল না, যার জন্য জোরে চাপ লাগতেই দরজা খুলে যায়। অর্নি পড়ার সময় উৎসবের গলা ধরতে গিয়েও নাগাল পায় না। অর্নির নখের আঁচড়ে উৎসবের গলার দিকে খানিকটা কেটে রক্ত বেরিয়ে যায়। উৎসব অর্নির কোমর ধরে গিয়ে ও নিজেও গিয়ে অর্নির উপরেই পড়ে। উৎসব অর্নির উপরে পড়তেই অর্নি খানিকটা চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, গেলাম আমি। উৎসব দ্রুত অর্নির উপর থেকে সরে যায়। কিছুক্ষণ আগে উৎসব শাওয়ার নিয়েছে, যার জন্য ওয়াশরুম ভেজা। অর্নিও একদম ভিজে গেছে। উৎসব অর্নিকে দাঁড় করিয়ে বলল, খুব লেগেছে তোমার? তো লাগবে না? আপনার মতো একটা মানুষ আমার উপর পড়লে আমি ঠিক থাকি? আপনি না দিন দিন অনেক ভারী হয়ে যাচ্ছেন। সামান্য এইটুকু পড়াতেই এই কথা? আমি তো তোমার উপর সম্পূর্ণ ভর দেইনি, তাতে এত লাগলো তোমার? অনেক কিছু না বলে জামা ছাড়তে শুরু করলো। সত্যি বলতে ওর তেমন একটা লাগেনি। এমনিতেই উৎসবকে হয়রান করার জন্য বলছে এসব, কিন্তু উৎসবও কি কম যায়? ও অর্নির মুখ দেখেই বুঝেছে অর্নির লাগেনি। উৎসব অর্নির দিকে ঝুঁকে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাতে তো কতবারই সম্পূর্ণ ভর ছেড়ে দেই তোমার উপর, তখন তো কিছু বলো না নাকি? তখন আমার আদর ভালোবাসায় এতটাই মতো থাকো যে এসবে খেয়ালই থাকে না? উৎসবের এমন কথায় অর্নির কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। লোকটা এমন কেন?
অর্নি দুহাতে উৎসবকে সরিয়ে দিয়ে বলল, অসভ্য একটা, বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে গেল অর্নি। আলমারি খুলতেই একটা প্যাকেট চোখে পড়ল, যার উপরে আমার বউয়ের জন্য লেখা। অর্নি হেসে প্যাকেট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখল, অতঃপর উৎসবকে দেখিয়ে বলল, কি আছে এতে? খুলে দেখো। অর্নি খুলতে গেলেই উৎসব ওকে বাধা দিয়ে বলল, এখন খোলার দরকার নেই, তুমি বরং ফ্রেশ হয়ে এটা পরে আসো ফার্স্ট। অর্নি কিছু না বলে প্যাকেট হাতে দ্রুত ওয়াশরুমে চলে গেল। অর্নি খুব এক্সাইটেড ভিতরে কি আছে সেটা জানার জন্য। খুশি মনে প্যাকেট খুলতে শুরু করলো অর্নি। ড্রেস হাতে নিয়েই অর্নি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। শর্ট ওয়েস্টার্ন ড্রেস এনেছে উৎসব, ফুল ব্ল্যাক। অর্নি গায়ের সাথে ধরে দেখলো হাঁটুরও উপর অবধি, তার উপর স্লিভলেস। যতটা খুশি মনে ওয়াশরুমে গিয়েছিল ঠিক ততটাই মন খারাপ করে বেরিয়ে এলো অর্নি। উৎসব বিছানায় আধশোয়া হয়ে ফোন ঘাঁটছিল। দরজা খোলার শব্দে ফোন থেকে চোখ সরিয়ে তাকালো উৎসব। অর্নি ড্রেসটা উৎসবের দিকে ছুঁড়ে মেরে বলল, এটা কি ড্রেস? ভাবলাম শাড়ি এনেছেন, পরবো না আমি এটা। উৎসব ড্রেস হাতে এগিয়ে এলো অর্নির দিকে। অর্নির সামনে দাঁড়িয়ে ড্রেসটা উল্টে পাল্টে দেখে বলল, শাড়ি তো মাঝে মধ্যেই দেয়, একবার না হয় ওয়েস্টার্ন দিলাম, দোষ কি এতে? আরও অনেক ধরনের ওয়েস্টার্ন আছে, তাই বলে এটা নিয়ে আসবেন আপনি? কথাটা বলে অর্নি চলে যেতে নিলে উৎসব ওর হাত ধরে টেনে সামনে এনে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমার বউটাকে তো আমার এই ওয়েস্টার্নেই দেখার ইচ্ছে হচ্ছে। কিছুতেই না, এইসব পড়তে পারবো না আমি। উৎসব আরো গভীর ভাবে অর্নিকে জড়িয়ে ধরে বলল, কেন? অনেক ছোট এটা, এর থেকে তো ভালো কিছু না পড়েই থাকা। উৎসব চট করেই অর্নিকে নিচের দিকে ঘুরিয়ে এনে বলল, আচ্ছা তাহলে তাই হোক, কিছু পড়ার দরকার নেই। অর্নি চোখ মুখ কুঁচকে বলল, ছি, কি অসভ্য আপনি। তুমি তো বললে। আমি তো জাস্ট কথার কথা বলেছি, তাই বলে আপনি। লেট হচ্ছে তো বউ, ঘুমাবো আবার। দ্রুত গিয়ে ওয়েস্টার্নটা পরে এসো না প্লিজ। তো ঘুমান, না করেছে কে? ঘুমানোর আগে আর একবার শাওয়ার নেওয়ার দরকার না? 1 ঘন্টাও হয়নি গোসল করেছেন বাইরে থেকে এসে, এর মাঝে আবার কেন? উৎসব অর্নির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। বউকে আদর করার শেষে শাওয়ার নিতে হয় না? লজ্জায় অর্নির গাল লাল হয়ে গেল। উৎসবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, দিন দিন বড্ড অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। কথাটা বলেই অর্নি কিচেনে চলে গেল রাতের খাবার গরম করতে। শুয়ে আছে টায়রা। আজকাল শরীরটা বেশ দুর্বল লাগে ওর, অল্পতেই হাঁপিয়ে ওঠে। অর্ণব অফিস থেকে ফিরেছে কিছুক্ষণ হবে। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো টায়রা শুয়ে আছে। অর্ণব টায়রার মাথার কাছে বসে ওর মাথায় হাত রাখতেই টায়রা উঠে বসলো। মলিন হেসে বলল, খাবার দিই চলো। শরীর কি অনেক খারাপ লাগছে? টায়রা মৃদু হেসে বলল, সামান্য, এখন চলো তো, রাত অনেক হয়েছে, খেয়ে নিবে। বেশি খারাপ লাগলে তুমি শুয়ে থাকো, আমি খাবার নিয়ে আসছি। এতটাও খারাপ লাগছে না, আম্মু না খেয়ে বসে আছে, চলো এবার। অর্ণব আর টায়রা বেরিয়ে এলো ঘর থেকে। মিসেস অদিতি ততক্ষণে টেবিলে খাবার গুছিয়ে ফেলেছেন। টায়রা দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুমি আবার এসব করতে গেলে কেন? আমি করে নিতে পারতাম তো। মিসেস অদিতি হেসে বলল, সে জানি তুই করে নিতে পারতি, আমার তো কোনো কাজ নেই, তাই ভাবলাম টেবিলে খাবার দিয়ে দিই। তুই এসেছিস পর থেকে তো আমায় কিছুই করতে দিস না, তার উপর তোরও শরীরটা ভালো নেই কয়েকদিন ধরে। টায়রা মিসেস অদিতিকে জড়িয়ে ধরে বলল, তুমি আর তোমার ছেলে থাকার পরেও আমার শরীর খারাপ থাকতে পারে বলো? হয়েছে, এবার খেতে বস। অতঃপর 3 জনে একসাথে খেতে বসলো। খাওয়া শেষে অর্ণব বেসিনে হাত ধুতে যাওয়ার সময় ওর ফোন বেজে উঠল। অর্ণব ফোন রিসিভ করে কথা বলতে বলতেই বেসিনের কাছে চলে এলো। এদিকে মিসেস অদিতি আর টায়রা সবকিছু গুছিয়ে রাখছে। অর্ণব কথা বলা শেষ করে এসে দেখলো টায়রা আর মিসেস অদিতি সোফায় বসে গল্প করছে। অর্ণব মিসেস অদিতির পাশে বসে বলল, আম্মু, একটা গুড নিউজ আছে। মিসেস অদিতি আর টায়রা তাকালো অর্ণবের দিকে। অর্ণব এক গাল হেসে বলল, টায়রা প্রেগনেন্ট আম্মু। হ্যাঁ, আমি বাবা হো আম্মু, আমাদের সংসারে ছোট্ট একটা বাবু আসছে। অর্ণবের কথায় মিসেস অদিতি খুব খুশি হলো। টায়রা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। মিসেস অদিতি টায়রাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দিনটার অপেক্ষাতেই ছিলাম এতদিন। টায়রা লজ্জায় মাথা নামিয়ে নিল। মিসেস অদিতি টায়রার কপালে চুমু দিয়ে বলল, এখন থেকে আর কোনো ছোটাছুটি নাই, ঠিক আছে?
কেয়ারফুলি থাকতে হবে আর ঠিকমতো খাবার খেতে হবে, মনে থাকবে? টায়না মৃদু স্বরে বলল। হুম। আচ্ছা, এখন শুয়ে পড়, রাত অনেক হয়েছে। এই বলে মিসেস অদিতি চলে গেলেন নিচের ঘরে। অর্ণব এসে চট করেই টায়রাকে কোলে তুলে নিয়ে নিজেদের ঘরে চলে গেল। টায়রাকে বিছানায় বসিয়ে দিয়ে অর্ণব লাইট অফ করে টায়রার পাশে গিয়ে শুয়ে পড়ল। টায়রাকে টেনে নিজের বুকের উপর এনে টায়রার মাথায় চুমু দিয়ে বলল, জানো ডায়রা, আজ আমি ভীষণ খুশি। আমাদের ঘরে ছোট্ট একটা বাবু আসবে। আমার খুশিটা আমি বোঝাতে পারছি না তোমাকে। টায়রা অর্ণবের টি শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। অর্ণব বুঝতে পেরে দ্রুত টায়রাকে নিজের বুক থেকে সরিয়ে বলল, একই ডায়রা, কাঁদছো কেন? তুমি খুশি না আমাদের বেবি এসেছে শুনে? টায়রা অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে বলেছে আমি খুশি না? আমি অনেক খুশি অর্ণব। তাহলে কাঁদছো কেন? খুশিতে। অর্ণব টায়রার কপালে চুমু দিয়ে বলল। ভালোবাসি। টায়রা অর্ণবের বুকে চুমু দিয়ে বলল, আমিও ভালোবাসি তোমাকে। উৎসবের চোরাচুরিতে অর্ণি ওয়েস্টার্ন পরে ওয়াশরুমেই দাঁড়িয়ে আছে। বারবার ওয়েস্টার্ন ট্রেনে হাঁটুর নিচে নামানোর চেষ্টা চালাচ্ছে। উৎসব বারবার অর্ণিকে ডাকছে। অর্ণি আর কোনো উপায় না পেয়ে দরজা খুলে বেরিয়ে এলো। অর্ণিকে দেখে উৎসব হা হয়ে গেল। ফর্সা গায়ে স্লিভলেস শর্ট ব্ল্যাক ওয়েস্টার্নে খুব আকর্ষণীয় লাগছে অর্ণিকে। চোখ ফেরানো দেয়। উৎসব ধীরে ধীরে অর্ণির সামনে গিয়ে দাঁড়ালো। অর্ণিকে আগাগোড়া দেখে বলল, ইস কি সুন্দর লাগছে তোমাকে বউ। আগে জানলে সেই কবে একটা ওয়েস্টার্ন পরিয়ে দু চোখ ভরে দেখতাম তোমাকে। অস্বস্তি হচ্ছে আমার। আমি তো, তোমার বডি তোমাকে দু চোখ ভরে দেখছে, অন্য কেউ না। এবার চেঞ্জ করে আসি। একদম না। কথাটা বলে উৎসব অর্ণির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি নিজে চেঞ্জ করে দিব। লজ্জায় চোখ নামিয়ে নিল অর্ণি। উৎসব দুহাতে অর্ণির দুই গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। রোজ সকালের মতো আজও ফুল আর রুমকি ফুলের ঝুড়ি হাতে বকুল ফুল কুড়াতে যাচ্ছে। ফুল রোজই বকুল ফুলের মালা গাঁথে। এটা ওর এক ধরনের শখ। প্রতিদিন বকুলের মালা গেঁথে সেটা খোপায় বা বিনুনিতে পেঁচায় ফুল। ফুল আর রুমকি ফুল কুড়িয়ে ওদের বাড়ির দিকে যেতেই শান্ত গিয়ে দাঁড়ালো ফুলের সামনে। ফুল ঘন ঘন চোখের পলক ফেলে দেখল শান্তকে। শান্ত ফুলের পলক হাত ধরে ফেলল। নূর, এই নূর, তুমি সত্যি চিনতে পারছো না আমাকে? আমি শান্ত, তোমার শান্ত নূর। রুমকি শান্তর থেকে ফুলের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনারে না বলছি ও নূর না, আমাকে ফুল। আপনি বারবার নূর কইতেছেন কেন ওরে? তোমাদের কোথাও ভুল হচ্ছে। ও ফুল না, ও নূর, আমার স্ত্রীও। বিশ্বাস হচ্ছে না? ওয়েট। কথাটা বলেই শান্ত পকেট থেকে ফোন বের করে ওর আর নূরের বেশ কিছু ছবি দেখালো ওদের। রুমকি তো একবার অবাক চোখে শান্তের ফোনে নূর আর শান্তের ছবি দেখছে, আবার ফুলের দিকে তাকাচ্ছে। ফুল পলকহীনভাবে শুধু ছবিগুলো দেখছে। এক পর্যায়ে দুহাতে মাথা চেপে ধরে মৃদু আর্তনাদ করে উঠল ফুল। শান্ত আর রুমকি দুজনেই অস্থির হয়ে উঠল। শান্ত বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? কোথায় হচ্ছে নূর, বলো আমাকে। বাড়ি ফিরবো আমি। হ্যাঁ হ্যাঁ, চলো। কথাটা বলেই রুমকি ফুলের হাত ধরে এগোতে গেলে শান্ত ফুলের হাত টেনে ধরে। প্রতিবারের ন্যায় এবারেও শান্তের স্পর্শ পেয়ে ফুলের ভিতরটা কেঁপে উঠল। এই অবধি শান্ত যে কবার ফুলকে স্পর্শ করেছে, প্রতিবারই ফুলের ভিতর উলট পালট হয়ে গেছে। ভেতরে ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করেছে। আজও তাই হচ্ছে। শান্ত ফুলের হাত ধরে বলল, চলো আজ আরেকটা জায়গায় দেখাই তোমাকে। কথাটা বলে শান্ত নূরকে সেই খাদের দিকে নিয়ে গেল যেখানে নূর পড়ে গিয়েছিল। ওদের পেছন পেছন রুমকিও এসে দাঁড়ায় সেখানে। শান্ত খাদের দিকে আঙ্গুল তুলে বলল, এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে নূর? নূর গভীর চোখে তাকালো সেদিকে। খুব ভালো করে আশেপাশে চোখ বুলালো ফুল। ওর কেমন যেন লাগছে। ভিতরটা আবার অস্থির করতে শুরু করলো। আবছা আবছা কিছু স্মৃতির পাতায় এসে হানা দিচ্ছে। ফুল দুহাতে মাথা চেপে ধরে আবারও আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। রুমকি কেঁদে দিয়েছে প্রায়, ফুলকে বারবার ডাকছে। শান্ত ফুলকে কোলে তুলে নিল। রুমকি ঝাঝালো কণ্ঠে বলল, আপনার জন্য এইসব হইতাছে। আপনি কেন ফুলের পেছনে পড়ে আছেন? আপাতত এসব বন্ধ করো। নূরকে হসপিটালে নিয়ে যেতে হবে। তার দরকার নাই, ওরা বাসায় নিয়ে চলেন।
ওর মাঝে মাঝেই এমন হয়, ঠিক হইয়া যাইব। হোয়াট? ওর মাঝে মাঝে এমন হয় আর তোমরা ওকে এখনো ডাক্তার দেখাওনি? এভাবে চললে তো। আপনি ওরে নিয়ে ভাবতে হইব না, ওরে নিয়ে ভাবার জন্য ওর বাপ মা আছে। আপনি কথা না বাড়াইয়া বাড়িতে নিয়ে চলেন। শান্ত আর কোনো উপায় না পেয়ে ফুলকে নিয়ে ওদের বাড়ির দিকে হাঁটা লাগালো। রোশান আর তরি একের পর এক সব ঘুরছে, কোথাও কিছু পছন্দ হচ্ছে না। তরির কিছু কেনাকাটা করার ছিল, তাই রোশান নিয়ে এসেছে ওকে। তরি বিরক্ত হয়ে পড়ল। ধুর, কিচ্ছু পছন্দ হচ্ছে না আমার। একটা ড্রেস ও হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেছ, পছন্দ কি করে হবে? আচ্ছা, তুমি পছন্দ করে দিবে, চলো। এই বলে তরি রোশানকে নিয়ে অন্য একটা শপে ঢুকে পড়ল। রোশানের পছন্দ মতোই কিছু ড্রেস নিল তরি। শপিং মল থেকে বের হয়ে রিক্সার জন্য তাড়াতেই রোশানের চোখ পড়ল পাশের একটা ক্যাফেতে। দুইটা মেয়ে আর একটা ছেলে আড্ডা দিচ্ছে। দেখে মনে হচ্ছে এরা তিনজনে ফ্রেন্ড। কি সুন্দর হাসছে, আবার একজন আরেকজনের গায়ে থাপ্পড় মারছে। রোশানের এক মুহূর্তের জন্য ছেলে মেয়ে তিনটের মাঝে নূর, অর্নি আর ওকে দেখতে পেল। কি সুন্দর ছিল ওদের ফ্রেন্ডশিপ, একজন আরেকজনের জান ছিল। কিন্তু সবকিছু কেমন ওলটপালট হয়ে গেল। অর্নি আর নূর হারিয়ে গেল। তরি রোশানকে দাঁড়িয়ে থাকতে দেখে রোশানের কাঁধে হাত রেখে বলল, কি হলো? রোশান অন্যদিকে ঘুরে চোখের কোণে জমা পানিটুকু মুছে তরির দিকে ঘুরে হাসি মুখে বলল, কিছু না, চলো। এই বলে রোশান একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। তরি রিক্সায় বসার আগে একবার সেই ছেলে মেয়ে তিনটার দিকে তাকালো, তারপর তপ্তশ্বাস ফেলে রোশানের পাশে বসলো। রিক্সা চলতে শুরু করলো। তরি রোশানের হাত নিজের হাতে নিয়ে বলল, অর্নি আর নূর আপুকে ভীষণ মিস করছো, তাই না? রোশান টলমল চোখে তাকালো তরির দিকে। তরি আবারও বলল, ওদের দেখে তোমাদের ফ্রেন্ডশিপের কথা বড্ড মনে পড়ছে, তাই না? রোশান এবারেও কিছু বলল না, চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তরি রোশানের চোখের পানি মুছে দিয়ে বলল, কষ্ট পেও না, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। রোশান কিছু না বলে মলিন হাসলো। তরি রোশানের কাঁধে মাথা রাখলো। রিক্সা চলতে লাগলো তার গন্তব্যের দিকে। উৎসব রান্না করছে আর অর্নি ক্যাবিনেটের উপর বসে বসে পা তোলাচ্ছে আর উৎসবের রান্না দেখছে। অর্নি আবদার করেছে উৎসবের হাতের বিরিয়ানি খাবে, সেটাই মনোযোগ সহকারে রান্না করছে উৎসব। রান্না প্রায় শেষের দিকে। অর্নি গালে হাত দিয়ে খারকাত করে উৎসবকে দেখে যাচ্ছে। উৎসব রান্না শেষ করে বলল, ওভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমাকে? অর্নি ভ্রুকুচকে বলল, আপনি কি খাওয়ার জিনিস? অবশ্যই, বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারো। অর্নি ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল উৎসবের দিকে। অর্নি লাফ দিয়ে ক্যাবিনেট থেকে নেমে বলল, সব সময় শুধু আজেবাজে কথা, তাই না? এটা তোমার কাছে আজেবাজে কথা মনে হলো বউ? খিদে পেয়েছে আমার, খাইয়ে দিন দ্রুত। সে তো আমারও খেতে ইচ্ছে করছে, তবে সেটা খাবার না, বউকে। অর্নি চোখ রাঙিয়ে তাকালো উৎসবের দিকে, তারপর হন হনিয়ে চলে গেল ঘরে। উৎসবও একটা প্লেটে বিরিয়ানি আর সালাদ নিয়ে নিজেদের ঘরের দিকে পা বাড়ালো। উৎসবের হাতে বেশ তৃপ্তি করেই খেলো অর্নি, সাথে উৎসব নিজেও খেয়ে নিয়েছে। অর্নি নিজেই প্লেট নিয়ে কিচেনে চলে গেল। সবকিছু গোছগাছ করে ঘরে এসে দেখলো উৎসব আলো নিভিয়ে শুয়ে পড়েছে। অর্নিও চুপচাপ উৎসবের পাশে গিয়ে শুয়ে পড়ল। উৎসব অর্নির কোনই ধরে টেনে নিজের বুকের উপর নিয়ে আসলো। অর্নি উৎসবের বুকে নিচের আঙ্গুল দিয়ে আঁকিবুকি করছে। উৎসব অর্নির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। নিরাপত্তা ভেঙে অর্নি বলল, কোনো খোঁজ পেলেন? ওটা আমাদের নূর না? 7 মাস আগে ওনারা নূরকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়ে নিজেদের কাছে রেখে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলেছেন। তবে নূরের আগের কিছু মনে নেই, ও নিজেকে ফুল হিসেবেই জানে। নূরের কিছু মনে না থাকায় ওনারা নূরকে নিজেদের মেয়ে বানিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। কে বলেছে এসব? ওনারা স্বীকার করে নিয়েছে সব? না, আমি লোক পাঠিয়েছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য। গ্রামের কয়েকজন এই কথা বলেছে। তাহলে তারা কেন নূরকে নিজেদের মেয়ে বলে দাবি করছে? সত্যিটা কেন বলছে না? এভাবে নূরকে আমাদের থেকে দূরে রাখতে চাইছে কেন তারা? এটাই জানার বিষয় বউ। ভাবছি আর একদিন ওখানে গিয়ে তাদের সাথে বসে কথা বলবো। আমিও যাব আপনার সাথে। সে যখন যাই তখন দেখা যাবে, এখন ঘুমাও তো। অর্নি উৎসবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে বলল, ঘুম আসছে না। কেন?
জানি না। উৎসব অর্ণির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। অন্য কিছু ইচ্ছে করছে? উৎসবের কথার মানে বুঝতে পেরে অর্ণি উৎসবকে ছেড়ে দিয়ে বলল, থাক আপনিও না। এই বলে অর্ণি উল্টো দিক ঘুরে শুয়ে রইল। উৎসব পেছন থেকে অর্ণিকে জড়িয়ে ধরে বলল, লজ্জা না পেয়ে আমাকে বলতে পারো, আমি সব সময় প্রস্তুত ম্যাডাম। কথাটা বলেই উৎসব অর্ণির ঘাড়ে মুখ গুজল। কেঁপে উঠল অর্ণি। লোকটা ওকে পাগল বানিয়ে ছাড়বে। অর্ণি আর টিকতে না পেরে তড়িৎ গতিতে উৎসবের দিকে ঘুরে উৎসবকে জড়িয়ে ধরল। মৃদু হেসে উৎসব অর্ণিকে নিজের সাথে জড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ ওভাবে থাকার পর উৎসব অর্ণির কামিজের দিকে হাত বাড়ালো। পেট থেকে কামিজ সরিয়ে পেটে স্লাইড করছে উৎসব। অর্ণি চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে উৎসবের স্পর্শগুলো অনুভব করছে। ততক্ষণে উৎসব অর্ণির উপর নিজের ভর ছেড়ে দিয়ে অর্ণির গলায় মুখ ডুবিয়েছে। অর্ণি নিজেই নিজের এক পা দিয়ে অন্য পা ঘষছে। দুহাতে উৎসবের মাথার চুল খামচে ধরে নিজের ঠোঁট কামড়ে ধরল। উৎসবের কাছে সঁপে দিল নিজেকে। আরও একটা রাত ওদের ভালোবাসাময় মুহূর্তের সাক্ষী হলো। আবার ডেকেছো কেন এখানে? তোমাকে না বলেছি যখন তখন ডেকে পাঠাবেন আমাকে? ব্ল্যাক হুডি পরা লোকটা অনেকটা ধমকের স্বরেই কথাগুলো বলল ঈশাকে। ঈশা আমতা আমতা করে বলল, জরুরি কিছু বলার ছিল। সময় নষ্ট না করে দ্রুত বলো। আমার মনে হয় উৎসব অর্ণির খোঁজ পেয়ে গেছে। ঈশার কথায় ছেলেটা চমকে তাকালো ঈশার দিকে। দাঁতে দাঁত চেপে বলল, কোথায় আছো আনি? জানি না, তবে উৎসব 4 দিন আগে কক্সবাজারের কথা বলে বাসা থেকে বেরিয়েছে, কিন্তু আমার মনে হয় ও কক্সবাজার যায়নি। ওকে কাল আমি একটা শপিং মলে দেখেছি, সাথে একটা মেয়ে ছিল। ওটা অর্ণি ছিল কিনা সঠিক বলতে পারছি না। ফলো করোনি ওদের? আমার অনেকে চাই ঈশা, অ্যাট এনি কস্ট। করেছিলাম ফলো, কিন্তু হারিয়ে ফেলি। উৎসব কোনো কিছু আজ করতে পারেনি তো? নো, এটা হতে পারে না। উৎসব কিছু আজ করলে আমাদের পুরো চালটাই উল্টে যাবে। উৎসবকে কিছু জানতে দেওয়া যাবে না। তুমি আমাকে আর ফোন দিবে না, প্লাস দেখা করতেও বলবে না। সময় হলে আমি যোগাযোগ করে নিব তোমার সাথে। আমি এখন উঠছি। আমার কথা শেষ হয়নি। আমি যদি খুব ভুল হয়ে না থাকি, উৎসব যদি কিছু টের পায়, তাহলে 100% তোমার পেছনে লোক লাগিয়েছে ও। শেষ মুহূর্তে এসে আমি সবকিছু এভাবে শেষ হয়ে যেতে দিব না। আসছি আমি। কথাটা বলেই ছেলেটা দ্রুত সেখান থেকে চলে গেল। ঈশা ছেলেটার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। ভাবল কোন অলক্ষণে যে এই ছেলের সাথে হাত মেলাতে গিয়েছিল ও। নিজে নিজে সব কিছু করলে এখন এই ছেলের এমন ছাড়ি শুনতে হতো না ওর। এইসব ভেবে ঈশাও কফি শপ থেকে বেরিয়ে গেল। উৎসব আজও এসেছে ফুলদের বাড়ি, সাথে শান্তও আছে। অর্ণিকে আজ ইচ্ছে করেই সাথে আনেনি উৎসব। অর্ণির এত বাইরে বের হওয়াটা ঠিক হবে না। মানিক মিয়া আর রত্না বেগম অর্থাৎ নূরকে যারা পেয়েছে তাদের সামনে বসে আছে শান্ত আর উৎসব। নূর দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। শান্ত একজোড়া আলতো রাঙা পা দেখেই বুঝতে পেরেছে ওখানে নূর দাঁড়িয়ে আছে। মানিক মিয়া বলল, আপনারা আইস আবার আমার বাড়িতে আইসেন? আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার বোনকে অজ্ঞান অবস্থায় জঙ্গলে পেয়েও একা ফেলে না রেখে নিজেদের কাছে। না, ও নূর না, ও আমার মাইয়া, আমার ফুলও। রত্না উক্ত কথাগুলো বলে উঠল। মানিক মিয়া রত্নাকে হাত দিয়ে থামিয়ে বলল, আহারত না, থামো তো। সত্যি কখনো চাপা থাকে না। তেমন করে তুমি এই সত্য কোনোদিন চাপাইয়া রাখা পারবা না। কেন উনার বোনরে মিথ্যা বইলা নিজের কাছে রাখতে চাইতাছ? ওনারা তো সত্যিটা যাই নাই এইখানে আসছেন। ফুলের বাবার কথায় রত্না ডুকরে কেঁদে উঠল। মানিক মিয়া রত্না বেগমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্দো না রত্না, আল্লাহ যে আমাকে সন্তানের সুখ দেয় নাই হেল লাগাই তো। ফুলের পরিবারও চলে আইছে। ফুল আমাকে কাছে এই কদিনের লাইগে আইছিল রত্না। মন রে শক্ত করম, নয়তো ফুল রে ওনাগুলোকে সারবা কেমরে। রত্না বেগম আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আমি ফুলরে যাইতে দিমু না। ফুল আমাগো মাইয়া, ওরে আমি যাইতে দিমু না। আপনি বলেন না ওনাদের ফুল আমার মাইয়া।
মানিক মিয়া আর রত্নার কথায় নূর দরজার ওপাশ থেকে স্পষ্ট বুঝতে পারল ওরা নূরের বাবা মা না। নূর দুহাতে মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। উৎসব বলল, আপনি কান্নাকাটি করবেন না প্লিজ। নূর আপনাদেরও মেয়ে। আপনাদের ওসিলায় আল্লাহ আমার নূরকে আবার নতুন জীবন দিয়েছে। সেদিন আপনারা যদি ওকে বাসায় এনে ট্রিটমেন্ট না করাতেন তাহলে আজ আমার বোনটা হয়তো ওই জঙ্গলেই পড়ে থাকতো, আর কখনোই ওকে ফিরে পেতাম না আমরা। উৎসবের কথায় সহমত প্রকাশ করে শান্ত বলল, আপনাদের যখন ইচ্ছে হবে নূরকে গিয়ে দেখে আসবেন, আবার নিজেদের কাছে এনেও কয়েকদিন রাখতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। রত্না বেগম ফুপিয়ে কেঁদে উঠল। মানিক মিয়ার চোখের কোণেও জল। এতগুলো মাস নিজের সন্তানের মতো আদর যত্ন করে আগলে রেখেছিলেন, কষ্ট তো হবেই। রত্না ঘরের ভিতর থেকে নূরকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। রত্না বেগম নূরকে উৎসবের হাতে তুলে দিয়ে বলল, এই যে আপনাদের নূর। কথাটা বলেই রত্না ডুকরে কেঁদে উঠল। নূর রত্না বেগমকে জড়িয়ে ধরে বলল, মা, ও মা, আমি যাবো না ওনাদের সাথে, আমাকে পাঠিয়ে দিও না। আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? আমি তো তোমাদের মেয়ে, বলো। কথাগুলো বলেই ফুপিয়ে কেঁদে উঠল নূর। মানিক মিয়া নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাইন্দো না মা, ওরাই তোর আসল পরিবার। উনি তোর স্বামী, আর এই যে উনি তোর বড় ভাই, আপন বড় ভাই। তুই তোর আসল ঠিকানায় যাইতেছিস মা। আমরা তো তোর কেউ না, আমরা তোরে ওই জঙ্গলে পাইছিলাম। কথাটা বলে মানিক মিয়া চোখ মুছল। নূর মানিক মিয়াকে জড়িয়ে ধরে বলল, এমনি বইলো না বাবা, তোমরাই তো আমার বাপ মা, আমি ওনাগুলো চিনি না। আস্তে আস্তে ঠিক চিনবি মা। নিজের বাড়ি যা, দেখবি ধীরে ধীরে সব মনে পড়বো তোর। শান্ত নূরকে নিজের দিকে ঘুরিয়ে বলল, চেনা পরিবেশে গেলেই ধীরে ধীরে তোমার সব মনে পড়ে যাবে, দেখো, সাথে ট্রিটমেন্টও চলবে তোমার। নূর কিছু বলল না। উৎসব শান্তকে বলল নূরকে নিয়ে গিয়ে গাড়িতে বসতে। যাওয়ার আগে নূর আবারও ওর বাবা মাকে জড়িয়ে ধরে সে কি কান্না। রুমকিকে ধরেও অনেক কান্নাকাটি করেছে। নূর যেতে চাইছিল না কিছুতেই। মানিক মিয়া বুঝিয়ে শুনিয়ে নূরকে পাঠায় ওদের সাথে। শান্ত আর নূর যেতেই উৎসব মানিক মিয়ার হাত দুটো ধরে বলল, আপনাদের এত বড় উপকার আমি আমার পরিবার কখনো ভুলবো না চাচা। আপনারা সবসময় আমাদের পাশে পাবেন, আর নূরকে যখনই দেখতে ইচ্ছে হবে চলে যাবেন। নূরও আসবে, সমস্যা নেই। নূর আপনাদেরও মেয়ে। আরো কিছুক্ষণ রত্না বেগম আর মানিক মিয়ার সাথে কথা বলে উৎসব চলে এলো ওখান থেকে। ফ্রিজ খুলে কোনো সবজি পেল না অর্নি, তাই ভাবলো চট করে পাশের বাজার থেকেই কিছু সবজি কিনে নিয়ে আসা যাক। যেই ভাবা সেই কাজ। অর্নি দ্রুত জামা পাল্টে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। বিল্ডিং থেকে নেমেই একটা রিক্সা ডেকে উঠে পড়ল। মিনিট 10 মাথায় বাজারের সামনে এসে রিক্সা থামালে অর্নি ভাড়া মিটিয়ে বাজারের ভিতর চলে যায়। সবকিছু কেনাকাটা শেষে প্রায় ঘন্টাখানেক বাদে বাজার থেকে বের হয় অর্নি। রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। একটা রিক্সা ডেকে তাতে ওঠার আগেই অর্নির কাঁধে হাত রাখে কেউ। অর্নি পিছনে ঘুরে তাকালো, দেখলো একজন লোক দাঁড়ানো, তার পিছে আরো দুজন লোক আছে, তার পিছে আরো দুজন লোক আছে। অর্নি কোনো কিছু বুঝে ওঠার আগেই লোকটা অর্নির নাকে রুমাল চেপে ধরে। মুহূর্তের মাঝে অজ্ঞান হয়ে যায় অর্নি। একটা কালো গাড়ি ওদের সামনে এসে দাঁড়াতেই লোকটা অর্নিকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়। সবাই গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আশেপাশের 2-1 ছাড়া আর কেউই তেমনভাবে নোটিস করেনি। ওখানেই মাটিতে অর্নির পার্স, ফোন আর বাজারের ব্যাগ পড়ে রইল। একজন দোকানি এসে অর্নির পার্স আর ফোনটা তুলে নিজের কাছে রেখে দেয়। ভাবে কেউ ফোন করলে তাকে জানাবে সব। নূর আর শান্তকে নিয়ে উৎসব নিজের বাড়িতেই ফেরে। বাড়িতে পা রাখতেই নূরের কেমন যেন একটা অস্থির লাগা শুরু করে। আশেপাশে চোখ বোলাতেই ঝাপসা অনেক কিছু ভেসে উঠছে চোখের সামনে, কিন্তু ছবিগুলো স্পষ্ট ভেসে উঠছে না। শাইলা বেগম এসে নূরকে জাপটে ধরে কান্না শুরু করে দেয়। নূর ফ্যালফ্যাল দৃষ্টিতে শাইলা বেগমের দিকে তাকিয়ে থাকে। শাইলা বেগম নূরের কপালে গালে চুমু দিয়ে নূরের মাথায় আদরে স্পর্শ করে বলল, এতদিন কোথায় ছিলি মা? জানিস আমাদের কি অবস্থা ছিল? তোকে হারিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। শান্তর দিকে দেখ একবার, তোকে হারানোর পর থেকে ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। নিলয় আবরার এসে নূরকে বুকে জড়িয়ে নিয়ে আদর করলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
তুই কেমন আছিস মা? নূর হালকা আওয়াজে বলল, ভালো। আপনি? আমার এক মেয়ে এসে পড়েছে না? ভালো তো থাকবই, এখন শুধু আরেক মেয়ের আসার পালা। কথাটা বলেই নিলয় আবরার চোখের কোণের জল মুছে নিলেন। নূর বারবার আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। নূরকে জীবিত দেখে ঈশা চমকে উঠল। নূর কি সেদিন কিছু দেখেছিল? এই ভেবে ঈশার ভয় হতে শুরু করলো। নূর যদি কিছু জেনে থাকে আর সেটা যদিও উৎসবকে বলে দেয়, তাহলে ঈশাকে উৎসব একদম জানে মেরে ফেলবে। নূরের দৃষ্টি থেমে যায় দূরে দাঁড়িয়ে থাকা ঈশার উপর। শায়লা বেগম নূরের সামনে দাঁড়িয়ে ওর গালে হাত রেখে বলল, তুই কথা বলছিস না কেন মা? আমাদের নূর তো এত শান্ত ছিল না। আমাদের নূর তো প্রাণোচ্ছল চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। ওর কিছু মনে নেই আম্মু, একটু টাইম দাও। পরিচিত জায়গায় এসেছে, আর ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট চললে খুব শীঘ্রই সবকিছু মনে পড়ে যাবে ওর। উৎসবের কথায় আবারও শায়লা বেগমের চোখে জল জমল। শায়লা বেগম নূরের মাথায় আদরে স্পর্শ দিয়ে বলল, আমাকে চিনতে পারছিস না নূর? আমি আম্মুর নূর, তোর আম্মু। নূর এবারেও কিছু বলল না। ততক্ষণে শান্তদের বাসার সকলে আর রোশান তরি চলে এসেছে। রোশান এসে সরাসরি নূরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ বাদেই নূরকে ছেড়ে দিয়ে বলল, তুই বেঁচে আছিস নূর? তুই চলে যাওয়ার পর আমরা কেউ ভালো ছিলাম না দোস্ত। তুই চলে যাওয়ার পর অন্যটাও আমাদের ছেড়ে চলে গেল। তোরা দুজন এত পাষাণ কি করে হলি রে? একটাবারও আমার কথা মনে পড়েনি? নূর শান্ত চোখে রোশানের দিকে তাকিয়ে আছে। রোশানকে দেখেও নূরের আবছা আবছা কিছু স্মৃতি ভেসে উঠছে চোখে, কিন্তু তা স্পষ্ট হচ্ছে না। নূরের মাথা যন্ত্রণা করছে অনেক। দুহাতে মাথা চেপে ধরে আর্তনাদ করে উঠল নূর। শান্ত দ্রুত নূরকে আগলে নিল। নিলয় আবরার দ্রুত ডক্টর কল করলো। শান্ত নূরকে ওর ঘরে নিয়ে যায়। নিজের পরিচিত ঘর দেখে যদি অন্তত কিছু মনে পড়ে। হুট করেই উৎসবের অর্ণির কথা মনে হলো। অনেকটা সময় যাবৎ অর্ণির সাথে কথা হয় না। নূরকে বাসায় নিয়ে আসার খবরটা অর্ণিকে জানানো হয়নি। উৎসব নিজের ঘরে চলে গেল অর্ণিকে ফোন করার জন্য। ঘরের দরজা আটকে অর্ণির নাম্বারে ডায়াল করলো উৎসব। রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। যেন উৎসবের ফোনের অপেক্ষাতেই ছিল এতক্ষণ। ফোন রিসিভ হতেই উৎসব ওপাশ থেকে একজন মধ্যবয়স্ক লোকের কণ্ঠস্বর পেল। উৎসব জিজ্ঞেস করলো, কে বলছেন? অর্ণির ফোন আপনার কাছে কেন? আগে এই ফোনের মালিকের ৮ ঘন্টা আগে কয়েকজন লোক আইসা উঠাইয়া নিয়ে যায়। কথাটা উৎসবের কর্ণগোচর হতেই উৎসবের সর্বাঙ্গ কেঁপে ওঠে। অজানা ভয় হতে শুরু করলো। কে নিয়ে যেতে পারে অর্ণিকে? উৎসব অস্থির কণ্ঠে বলল, আপনি কোথায় থেকে বলছেন? ঠিকানাটা বলুন, আমি এক্ষুনি আসছি। লোকটা ঠিকানা জানাতেই উৎসব তড়িঘড়ি করে বেরিয়ে যায় বাসা থেকে। চোখ মুখে পানির ছিটা পড়তেই পিটপিট করে চোখ মেলে তাকায় অর্ণি। আশেপাশে চোখ বোলায়। মাঝারি আকারের একটা ঘর এইটা। এক কোণে একটা চৌকি রাখা, আর ঘরটার মাঝে একটা টেবিল আর দুপাশে দুটো চেয়ার রাখা, যার একটা চেয়ারে এই মুহূর্তে অর্ণি বসে আছে। সম্পূর্ণ ঘরে আর কিচ্ছু নেই। অর্ণির মাথার উপরে একটা হলদে আলোর লাইট জ্বলছে। অর্ণির সামনে একটা ছেলে বসা। ছেলেটাকে ঠিক চিনতে পারল না ও। ছেলেটা অদ্ভুতভাবে অর্ণির দিকে তাকিয়ে বলল, এতদিন ভাবছি বস একটা বিবাহিত মেয়ের পেছনে কেন পড়ে আছে। আজ সেই বিবাহিত মেয়েটা আমার সামনে বসা। বলতে হবে আমাদের বসের চয়েস আছে। ছেলেটার কথা শুনে অর্ণির গা ঘিন ঘিন করে উঠল। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল অর্ণি। ছেলেটা অর্ণির গাল চেপে ধরে নিচের দিকে ঘোরালো। বাজেভাবে অর্ণির দিকে আরো একবার চোখ বুলিয়ে বলল, মালটা একদম ছ। পুরো কথা শেষ হওয়ার আগেই কেউ একজন দরজায় নক করলো। ছেলেটা টেবিলের উপরে নিজের ফোনটা ফেলে রেখে এগিয়ে গেল দরজার দিকে। অর্ণি দ্রুত ফোনটা হাতে নিয়ে উৎসবের নাম্বারে লিখল, উৎসব, আমি অর্ণি, আপনি প্লিজ ফোন দিবেন না। ফোন দিলে ওরা টের পেয়ে যাবে, আর লোকেশন চেঞ্জ করতে পারে, আবারও সিম অফ করে দিতে পারে। আপনি এই নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জেনে নিন। আর হ্যাঁ, মেসেজ করারও দরকার নেই, রাখছি। দ্রুততার সঙ্গে উৎসবের নাম্বারে মেসেজ সেন্ড করলো অর্ণি। তারপর আবার মেসেজটা ডিলিট করে ফোনটা জায়গা মতো রেখে দিল। অর্ণি এবার কান পেতে ছেলেটার কথা শোনার চেষ্টা করলো। কথোপকথন শুনে বুঝতে পারল ছেলেটার নাম রিয়াদ। রিয়াদ দরজায় দাঁড়ানো ছেলেটাকে বলল, আমি খাওয়াচ্ছি, তুই বাইরে পাহারা দে। একটা কাকপক্ষীও যাতে কিছু টের না পায়। কিছুক্ষণের মধ্যেই বস এসে পড়বে।
দরজায় দাঁড়ানো ছেলেটা সম্মতি জানিয়ে চলে গেল। রিয়া দরজা আটকে খাবার প্লেট হাতে অর্ণির সামনের চেয়ারে গিয়ে বসলো। খাবার প্লেট অর্ণির দিকে এগিয়ে দিয়ে বলল, খাবার খেয়ে নাও। খাবো না আমি। কথাটা বলেই অর্ণি প্লেটটা রিয়াদের দিকে ছুঁড়ে দিল। রিয়াদ রাগে চোয়াল শক্ত করে তাকালো অর্ণির দিকে। অর্ণি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রিয়াদ এক হাতে অর্ণির গাল চেপে ধরে রুটি ছিঁড়ে অর্ণির মুখে ঠুসে দিল। পরপর কয়েকবার এভাবে দেওয়াতে অর্ণির কাশি উঠে যায়। রিয়াদ দ্রুত পানির গ্লাস এগিয়ে দেয় অর্ণির দিকে। অর্ণি ঢকঢক করে পুরো পানি শেষ করলো। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে অর্ণি। রিয়াদ অর্ণিকে খাইয়ে দিয়েই ঘর থেকে বের হয়ে গেছে। হঠাৎ করেই দরজা খোলার শব্দ হলো। অর্ণি ভেবেছে এখনো রিয়াদই এসেছে, তাই আর মাথা তুলে তাকালো না। ব্ল্যাক হুডি পরা লোকটা অর্ণির সামনের চেয়ারে এসে বসলো। আলগোছে অর্ণির মাথায় হাত বুলিয়ে দিল। স্পর্শ পেয়ে অর্ণি তড়িৎ গতিতে মাথা তুলে তাকায়। অর্ণি তাকাতেই লোকটা মাস্ক খুলে ফেলে। মাস্ক খুলতেই সামনে বসে থাকা লোকটাকে দেখে চমকে চোখ বড় বড় করে তাকায় অর্ণি। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি? অর্ণির কথায় ব্ল্যাক হুডি পরা লোকটা সারা ঘর কাঁপিয়ে হেসে উঠল। অর্ণি যে নাম্বার থেকে মেসেজ করেছিল উৎসব সেই নাম্বার ট্র্যাক করেছে। সেই নাম্বারের লোকেশন অনুযায়ী উৎসব যাচ্ছে। উৎসব গাড়ি চালাতে চালাতেই সুমনের নাম্বারে ডায়াল করলো। সুমন রিসিভ করতেই উৎসব বলল, ইমিডিয়েটলি ঈশাকে তুলে আনো। কথা বের করো পেট থেকে। ওর সাথে আর কে আছে সেটা জানো। নামটা জানার পর সাথে সাথে জানাবে আমাকে। ওকে স্যার। সুমন কথাটা বলতেই উৎসব লাইন কেটে দিল। উৎসব আবারও মনোযোগ দিল গাড়ি চালানোতে। কিছু দূর যেতেই উৎসব এবার ওর একজন গার্ডকে ফোন করলো। ওপাশ থেকে রিসিভ হতেই উৎসব বলল, লোকেশন পাঠাচ্ছি, সব গার্ডস নিয়ে চলে আসো। ওকে বস। উৎসব আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। বাসা থেকে বারবার ফোন করছে উৎসবকে। উৎসব ফোন কেটে শান্তর নাম্বারে মেসেজ সেন্ড করে দিল। নূরকে দেখে ঈশা ভয় পেয়ে যায়, তাই বাসা থেকে বেরিয়ে গেছে ও। উদ্দেশ্য ওর পার্টনারের সাথে দেখা করবে। ঈশা একটা রিক্সা ডেকে তাতে ওঠার আগেই সুমন আর দুজন লোক ঈশাকে তুলে নিয়ে আসে। একটা গোডাউনের ভিতরে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় ঈশাকে বসিয়ে রাখা হয়েছে। সাথে ঈশার মুখটাও বাঁধা। ঈশার সামনের চেয়ারে সুমন বসে আছে। সুমন ইশারা করতেই একটা মেয়ে ঈশার মুখের বাঁধন খুলে দিল। মুখের বাঁধন খুলতেই ঈশা চেঁচিয়ে বলল, আমাকে এখানে তুলে এনে বেঁধে রাখা হয়েছে কেন? আর আপনি উৎসবের অফিসের চাকরি করেন না? সুমন একগাল হেসে টেবিলের উপর দুহাতের কনুই রেখে হাত ভাঁজ করে হাতের উল্টো পিঠে থুতনি ঠেকালো। হাসি মুখেই বলল, হ্যাঁ ম্যাম, আমি উৎসব স্যারের আন্ডারে কাজ করি। ছাড়ুন আমাকে। উৎসব যদি জানে না আপনি আমাকে এখানে। স্যারের অর্ডারে আমরা আপনাকে তুলে এনেছি মিস ঈশা। সুমনের কথায় ঈশা এবার তরতর করে ঘামতে শুরু করলো। উৎসব ওকে তুলে নিয়ে আসতে বলেছে, তার মানে উৎসব নিশ্চয়ই কিছু টের পেয়েছে। ঈশা নিজের ভয়টাকে লুকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, আমাকে এখানে আনা হয়েছে কেন? সুমনের হাসি মুখটা মুহূর্তেই গায়েব হয়ে গেল। চোখ মুখ শক্ত হয়ে গেল। টেবিলে থাবা মেরে দাঁতে দাঁত চেপে বলল, অর্ণি ম্যামকে আপনি মারার চেষ্টা করেছিলেন, কিন্তু অর্ণি ম্যামকে বাঁচাতে গিয়ে নূর ম্যাম খাদে পড়ে যায়। আপনার এই কাজের সাথে আর কে জড়িত? আমি কাউকে মারার চেষ্টা করিনি। মিথ্যে বলে বার পাবেন না মিস ঈশা। আমরা সবটা জেনে তবেই মাঠে নেমেছি। কে আছে আর আপনার সাথে দ্রুত বলুন। বললাম তো আমি কিছু করিনি। করেছেন তো বটে। আপনি সেই লোকের সাথে এই কম মাসে বেশ কয়েকবার দেখা করেছেন। লোকটা কে ছিল বলুন। শেষ কথাটা বেশ জোরে ধমক দিয়ে বলল। সুমনের ধমকে ঈশা কিঞ্চিত কেঁপে উঠল। সুমন আবারও বলল, লাস্ট বার জিজ্ঞেস করছি, বলবেন না কে ছিল সাথে? ঈশা কিছু না বলে চুপ করে রইল। সুমন বলল, আপনি কিন্তু নিজেই নিজের খারাপটা ডেকে আনছেন। ভালোই ভালো বলে দিলে আর এত কষ্ট পেতে হতো না আপনার। সুমনের কথায় ঘাবড়ে গেল ঈশা। আমতা আমতা করে বলল, মানে? বোঝাচ্ছি। কথাটা বলেই সুমন ঈশার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে ইশারা করলো।
সুমনের ইশারা পেয়ে মেয়েটাও চোখ দিয়েই সম্মতি জানালো। তারপর ঈশার চুলের মুঠি ধরে ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে 2 গালে পরপর বেশ কয়েকটা চড় মারল। ঈশার ঠোঁটের কোনা কেটে রক্ত বেরিয়ে গেছে ইতিমধ্যেই। মেয়েটা ঈশাকে চড় মেরেই ক্ষান্ত হলো না, জোরে ঈশার চুল ধরে বলল, এখন মুখ খুলবি নাকি আরো কয়েক ডোজ লাগাবো কোনটা? মেয়েটা থাপ্পড় এত জোরে মেরেছে যে ঈশা কান্না করে দিয়েছে। ঈশাকে কাঁদতে দেখে মেয়েটা আবারও চড় মারার জন্য হাত তুলতেই ঈশা বলল, বলছি আমি। উৎসব লোকেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছে প্রায়। এমন সময় সুমনের ফোন এলো। উৎসব এক সাইডে গাড়ি থামালো, ফোন রিসিভ করে বলল, হ্যাঁ সুমন বলো, মুখ খুলেছে ও? ইয়েস স্যার। আচ্ছা, লোকেশন সেন্ড করছি, ঈশাকে নিয়ে চলে আসো। ওকে স্যার। সুমন ফোন রেখে দিল। উৎসব সজোরে গাড়ির স্টিয়ারিং এ হাত বাড়ি মারল। ঈশা যার কথা বলেছে সুমন ইতিমধ্যেই তার নাম জানিয়েছে উৎসবকে। উৎসবের নিচের উপরে রাগ হচ্ছে বেশ। ও কি করে ওর কথা ভুলে যেতে পারলো? উৎসবের চোখ মুখ দেখলে এই মুহূর্তে যে কেউ ভয় পেয়ে যাবে, এতটাই রেগে আছে উৎসব। আরো মিনিট 2 এখানে বসে থাকার পর আবারও গাড়ি স্টার্ট দিল উৎসব। নূর ওর সম্পূর্ণ ঘর ঘুরে ফিরে দেখছে। সবকিছু কেমন চেনা চেনা লাগছে, কেমন অনুভূতি হচ্ছে ওর। নূরের সাথে ঘরে রোশান তরি আর শান্ত আছে। রোশান তরির পড়ার টেবিলের ড্রয়ার থেকে 2টা ফটো অ্যালবাম বের করে নূরের হাতে দিল। নূর উৎসুক দৃষ্টিতে তাকালো রোশানের দিকে। রোশান বলল, অ্যালবাম 2টা খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। নূর অ্যালবাম হাতে নিল, দেখলো একটা অ্যালবামের উপর সুন্দর করে ইংলিশে ফ্রেন্ডশিপ গোলস আর অন্যটাতে ফ্যামিলি লেখা। ফ্যামিলি অ্যালবামটাই প্রথমে দেখার জন্য উদ্যত হলো। নূর আলতোভাবে লেখাটার উপর হাত ছোঁয়ালো, তারপর অ্যালবাম খুলে একের পর এক ছবি দেখতে লাগলো। পুরো অ্যালবামে নূর আর ওর বাবা মা এবং উৎসবের ছবি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবি, নানা স্টাইলে নানানভাবে। ছবিগুলোর উপরেও আলতোভাবে স্পর্শ করলো নূর। আচমকায় নূরের চোখের কার্নিশ পেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাথা যন্ত্রণা হচ্ছে নূরের। 2 হাতে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। শান্ত আর রুশান অস্থির হয়ে পড়ল নূরের এরকম অবস্থা দেখে। দুজনেই নূরের 2 পাশে বসল। শান্ত বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই নূর, কষ্ট হচ্ছে খুব? নূর, তুমি প্রেশার নিও না, দেখবা ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। নূর কোনো কথা বলছে না। রোশান অস্থির কণ্ঠে বলল, দোষ, এত চাপ নিস না, জোর করে কিছু মনে করার দরকার নেই। কয়েকটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে, তুই প্রেশার নিস না। নূর কিছু বলল না। 2 হাতে মাথা চেপে ধরে কয়েকবার মৃদু আর্তনাদ করে উঠল। এতদিন নূরের চোখের সামনে যা যা আবছা আবছা ভেসে উঠত, আজ তার মধ্যে কিছু কিছু স্পষ্ট হচ্ছে নূরের কাছে। নূর স্পষ্টভাবে ওর মা বাবা ভাইকে দেখতে পাচ্ছে। ওর পরিবারের সেই হাসি আনন্দটা নূরের কাছে স্পষ্ট হচ্ছে। মনে পড়েছে ওর ধীরে ধীরে সব কিছু। ছাড়ুন আমাকে। আমার উৎসব যদি জানতে পারে এসবের পিছনে আপনি আছেন, তাহলে আপনাকেও আস্ত রাখবে না মাহির। অর্নির এমন ছাঝালো কণ্ঠ শুনে মাহির আবারও ঘর কাঁপিয়ে হাসল। হঠাৎই হাসি থামিয়ে টেবিলে জোরে থাবা মেরে মাহির বলল, উৎসব উৎসব আর উৎসব, কতবার বলেছি ওই নামটা তোমার মুখে শুনতে আমার একদমই ভালো লাগে না। এই নামটাই শুনতে হবে আপনার? উৎসব নামের মানুষটাকে ভালোবাসি আমি, যে আমার অস্তিত্বে মিশে আছে। খুব আদর যত্নে তাকে আমি আমার সারা গায়ে মেখেছি। মাহিরের রাগ হলো ভীষণ। অর্নির গাল চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, এখন থেকে তোমার অস্তিত্বে শুধু আমি মিশে থাকবো, আর তোমার সারা গায়েও আমি নিজেকে মাখবো, সেটা তোমার ইচ্ছেতে হোক বা অনিচ্ছায়। কথাটা বলেই মাহির অর্নির গাল ছেড়ে দিল। অর্নি তেজির স্বরে বলল, উৎসব যদি একবার জানতে পারে আপনার ওই নোংরা হাত দিয়ে আপনি আমায় স্পর্শ করার মতো জঘন্য কাজ করেছেন, তাহলে আপনার টিকিটিও আর এই দুনিয়ায় অবশিষ্ট থাকবে না। মাহির আরো কিছু বলে ওঠার আগেই রিয়াদ একজন কাজী নিয়ে সেই ঘরে প্রবেশ করলো। রিয়াদ একটা চেয়ার টেনে দিল কাজী সাহেব বসার জন্য। কাজী সাহেব মাহিরের পাশে বসে খাতা খুলে বিয়ের কাগজপত্র ঠিক করছে। মাহির ধমকের স্বরে কাজী সাহেবকে বলল, দ্রুত বিয়ে পড়ানোর কাজ শুরু করুন। কাজী সাহেব ভয়ে ভয়ে বলল, এই তো করছি। আরো কিছু লেখালেখি করে কাজী সাহেব কাবিননামা মাহিরের দিকে এগিয়ে দিল। মাহির ঝটপট সাইন করে দিল। কাজী সাহেব আবার কাবিননামা অর্নির দিকে এগিয়ে দিল। অর্নি ঘৃণায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মাহির অর্নির গাল চেপে ধরে বলল,
দ্রুত সাইন করম। করবো না। অনি, ভালো হচ্ছে না কিন্তু, ভালোই ভালোই সাইন করে দাও। করবো না। কি করবেন আপনি? মাহির রাগ সামলাতে না পেরে সজোরে অর্ণির গালে চড় মারল। মাহির চড় এত জোরে মেরেছে যে অর্ণি হুমড়ি খেয়ে টেবিলের উপর পড়ল। অর্ণির ঠোঁট কেটে সামান্য রক্ত বের হলো। মাহির আবার অর্ণিকে টেনে তুলে বলল, সাইন করো বলছি। বললাম তো করবো না। মাহির আবারও চড় বসানোর জন্য হাত তুলতে গেলেই রিয়াদ আমতা আমতা করে বলল। বস, আমি একটা কথা বলি। মাহির ঘাড় ঘুরিয়ে রিয়াদের দিকে তাকিয়ে বলল, কি? অর্ণির। মাহির রক্ত চক্ষু নিয়ে তাকালো রিয়াদের দিকে। মাহিরের ওরকম চাহনি দেখে ঘাবড়ে গেল রিয়াদ। আমতা আমতা করে বলল, না মানে ম্যামে তো হাত বাঁধা, উনি সাইন করবে কি করে? মাহির চকিত তাকালো অর্ণির দিকে। সত্যি অর্ণির হাত বেঁধে রাখা হয়েছে। মাহির ইশারা করলো হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য। রিয়াদ এক মুহূর্ত অপেক্ষা না করে অর্ণির হাতের বাঁধন খুলে দিল। মাহির বলল, এবার সাইন করম। অর্ণি কাবিননামা হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারল। মাহির আবারও চর বসায় অর্ণির গালে। অর্ণির ফর্সা গাল মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করেছে মাহিরের অমন শক্তপোক্ত হাতের চর খেয়ে। মাহির এবার রেগে বলল, সাইন করবে না? ওকে ফাইন, টিপসই নিব। কথাটা বলেই মাহির কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলল, কালই দিন। কাজী সাহেব ভয়ে ভয়ে বলল, আনিনি তো। আচ্ছা, ব্যাপার না। কথাটা বলে মাহির ধারালো ছুরি দিয়ে নিজের হাতে বসিয়ে এক টান মারল। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মাহির অর্ণির ডান হাত চেপে ধরে অর্ণির বৃদ্ধাঙ্গুলি নিচের রক্তে চেপে ধরল। তারপর অর্ণির আঙ্গুল নিয়ে কাবিননামায় টিপসই দিতে গেলেই কেউ একজন মাহিরের হাত চেপে ধরে। মাহির ঘাড় ঘুরিয়ে দেখতে পায় পাশে উৎসব দাঁড়ানো। ওর সাথে আর 7-8 জন লোক আছে, যারা কালো পোশাক পরা। ভয়ে একটা শুকনো ঠোক গিলল মাহির। নূর নিলয় আবরারকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বসে কাঁদছে। শায়লা বেগম নূরের আর এক পাশে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নূর ওর বাবা মাকে চিনতে পেরেছে, সাথে উৎসবকেও চিনতে পেরেছে। শান্তর সাথে কাটানো কিছু মুহূর্তের এক ঝলক নূরের সাথে স্পষ্ট ভেসে উঠেছে, কিন্তু এখনো পুরোপুরি সেটা মনে করতে পারছে না নূর। নূর নিলয় আবরারের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। আবারও দুহাতে মাথা চেপে ধরে আর্তনাদ করল। ওর চোখের সামনে এবার পাহাড়ের অ্যাক্সিডেন্টের দৃশ্যটা স্পষ্ট ভেসে উঠল। অর্ণির দিকে একটা গাড়ি ধেয়ে আসছে। নূরের কাছে স্পষ্ট হতেই নূর অর্ণি বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। শায়লা বেগম, নিলয় আবরার, শান্ত ব্যস্ত হয়ে যায় নূরের জ্ঞান ফেরানোর জন্য। নূরের চোখ মুখে পানির ছিটা দেয় শায়লা বেগম। শান্ত নূরের কোমরের পাশে বসে ওর এক হাত জড়িয়ে আছে, আর নিলয় আবরার নূরের মাথার কাছে দাঁড়িয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাশেই রুশানার তরিও আছে। বেশ কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলে তাকায় নূর। শান্ত নূরের হাত ধরে অস্থির কণ্ঠে বলল, নূর, ঠিক আছো তুমি? নূর শান্তর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকাই সবার সামনে শান্তর বুকে ঝাঁপিয়ে পড়ল। দুহাতে শান্তর শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নূর। এতেই সবাই বুঝে গেল নূরের সবটা মনে পড়ে গেছে। শায়লা বেগম আর নিলয় আবরার মুচকি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। নূর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। শান্ত পরম ভালোবাসায় নূরকে আগলে নিয়েছে বুকে। আলতোভাবে নূরের মাথায় হাত বোলাচ্ছে, নূরের কপালে চুমু খাচ্ছে। কিছুক্ষণ পর শান্ত দুহাত ধরে নূরকে ঠিক করে বসিয়ে বলল, আমার ফুল বউ কাঁদছে কেন? আমার নূরকে কিন্তু এরকম ইমোশনাল একদম মানায় না। আমার নূরকে সেই রণচণ্ডী রূপে একদম জোশ লাগে। শান্ত এমন ভাবে কথাটা বলল যে রান্নার মাঝেই নূর হেসে দিল। নূরের হাসি দেখে শান্ত, রুশান, তরি তিনজনেই হেসে উঠল। শান্ত নূরের গাল স্পর্শ করে বলল, এই কমাস তোমাকে মিস করেছি ভীষণ, জানো? আমি জানতাম আমার নূর এভাবে আমার ছেড়ে যেতে পারে না। আমার বিশ্বাস ছিল আল্লাহ এভাবে আমার থেকে তোমাকে কেড়ে নিয়ে আমায় এতটা কষ্ট দিতে পারে না। নূর আবারও শান্তর বুকে মাথা রেখে বলল, আর আমার তো কিছু মনেই ছিল না। এই কয়েকটা মাস আমি সম্পূর্ণ অন্য একটা মানুষ হয়ে হাসি আনন্দের মাঝেই বেঁচেছিলাম। আপনার কষ্টটা আমি অনুভব করতে পারিনি শান্ত, কিন্তু এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে শান্ত। শান্ত নূরকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, আরে পাগলি, কষ্ট পাওয়ার কি আছে? তুমি চলে এসেছো না, আমাদের সকলের সব কষ্ট লাঘব হয়ে গেছে।
নূর মেকি হাসলো, পাশে তাকাতেই দেখলো রুশান আর তরি দাঁড়িয়ে আছে। নূর উঠে গিয়ে রুশানকে চাপড়ে ধরলো। রুশানের চোখেও পানি। রুশান চোখের কোণে জমা পানিটুকু মুছে হাসি মুখে নূরকে বলল, দোষ কাঁদিস না তো, তুই চলে এসেছিস, এটা তো খুশির কথা। এ সময় কেউ কাঁদে বোকাম? নূর চোখ রাঙিয়ে তাকায় রুশানের দিকে, তারপর তরির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো তরি? তোমাকে পেয়ে আমরা সবাই এখন খুব ভালো আছি আপু। এখন শুধু অর্নি আপু। অর্নি? কোথায় অর্নি? কি হয়েছে ওর? এখানে সবাই আছে ভাইয়া, আর অর্নি নেই কেন? নূরের প্রশ্নে রুশান খানিকটা এগিয়ে এসে বলল, অনেকে কিডন্যাপ করা হয়েছে নূর, উৎসব ভাই হয়তো সেখানেই গেছেন। অর্ণির কথা শুনে নূর অস্থির হয়ে পড়ল, কান্নায় ভেঙে পড়ল ও। এতদিন পর স্মৃতি ফিরে পেয়েছে, আর এখনই যে এমন একটা খবর শুনতে হবে ওরও কল্পনাও করেনি। শান্ত আর রুশান নূরের দুই পাশে বসল। শান্ত বলল, চিন্তা করো না, উৎসব ভাই আমাকে মেসেজ করেছিল। সেদিন ওই দুর্ঘটনার আজকের এই কিডন্যাপের পেছনে কে কে আছে সেটা উনি জানতে পেরেছে। মানে সেদিন ওটা ইচ্ছাকৃতভাবে অর্নিকে মারার প্ল্যান করা হয়েছিল? কিন্তু কে করেছে এটা? নূরের প্রশ্নে শান্ত সেদিনের পর আজ অব্দি যা যা হয়েছে সব জানালো সবাইকে। নূর হতভম্ব হয়ে বলল, ঈশা আপু অর্নিকে মেরে ভাইয়াকে পাওয়ার চেষ্টা করছিল। আমরা সবাই জানতাম ঈশা আপু ভাইয়াকে পছন্দ করে, কিন্তু ঈশা আপু যে এরকম সাইকোদের মতো কাজ করবে এটা আমাদের কল্পনার বাইরে। রুশান আর তরিও অবাক হয়েছে বেশ। রুশান অবাক কণ্ঠে বলল, তার মানে এতদিন অর্নির নিখোঁজ ছিল না, সব অর্নির আর উৎসব ভাইয়ের প্ল্যান ছিল। শান্ত মাথা নাড়ায়। নূর রাগে দাঁত কিরমির করে বলল, ওই মাহিরকে তো আমি জানেই মেরে ফেলবো। ইউনিভার্সিটিতে থাকতে ভাইয়া ওকে এত মেরেছে, আমি এত ঝেড়েছি, তারপরে ওর একটুও লজ্জা হয়নি। ও এখনো অর্নির পেছনেই পড়ে আছে। আমার ভাইয়ার জীবন থেকে অর্নিকে কেড়ে নিতে চেয়েছে। শান্ত নূরকে বিছানায় বসিয়ে বলল, তুমি শান্ত হও, এখন এত হাইপার হইও না। আমি ওখানে যাব শান্ত, আমাকে নিয়ে চলুন। আমি নিজের হাতে মাহিরকে কয়েকটা চড় থাপ্পড় দিতে না পারলে আমার শান্তি হবে না। রিল্যাক্স নূর, উৎসব ভাই ওনার সকল গার্ডস নিয়ে গেছে তো এখানে, পুলিশও সময় মতো চলে যাবে, অর্নির কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। মাহিরকে একটানে দাঁড় করিয়ে সজোরে ওর নাক বরাবর একটা ঘুষি মারল উৎসব। মাহির হুমড়ি খেয়ে কাজী সাহেবের পায়ের কাছে গিয়ে পড়ল। উৎসব আবারও মাহিরকে টেনে তুলে বেশ কয়েকটা থাপ্পড় লাগালো ওর গালে। মাহিরের কলার ধরে বলল, তোর কত বড় কলিজা, তুই আমার বউকে কিডন্যাপ করেছিস, আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস। তোর এই হাত আমি ভেঙে গড়িয়ে দিব, কুকুরের বাচ্চা। বলেই মাহিরের হাত মুচড়ে ধরল উৎসব। ব্যথায় আর্তনাদ করে উঠল মাহির। রিয়াদকেও বেধড়ক পেটাচ্ছে উৎসবের গার্ড। আর এখানে মাহিরের যত চেলাপেলা ছিল সকলকেই মেরে আধমরা বানিয়েছে উৎসবের গার্ডসগুলো। উৎসব মাহিরের হাত আরো জোরে মুচড়ে ধরতেই মাহির চিৎকার করে উঠল। উৎসব দাঁতে দাঁত চেপে বলল, তোর অনেক শখ না আমার বউকে বিয়ে করার? আমার বউকে বিয়ে করবি তুই? এই সায়েদাত আবরার উৎসবের বউকে বিয়ে করবি তুই? বিয়ে করাচ্ছি তোকে। কথাগুলো বলে আবারও মারতে শুরু করলো উৎসব। মাহিরের নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে পড়ল। অর্নি থামানোর চেষ্টা করছে, কিন্তু উৎসব কিছুতেই ছাড়ছে না মাহিরকে, বেধড়ক পিটিয়ে যাচ্ছে ওকে। মিনিট 20 হবে অর্নি আর নূর একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। এতক্ষণ যাবত দুজনেই কাঁদছিল। উৎসবের এক রাম ধমক খেয়ে দুজনেই কান্না থামিয়েছে। ওদের দুজনকে এভাবে জড়াজড়ি করে বসে থাকতে দেখে রুশানের এবার বেশ হিংসে হচ্ছে। ওরা তিনজনে বেস্ট ফ্রেন্ড, একেবারে একে অপরের জান যাকে বলে, কিন্তু অর্নি আর নূর তো এখন ওকে পাত্তাই দিচ্ছে না। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে কেটে একাকার অবস্থা। আচমকাই রুশান নূরের হাত ধরে টান দিয়ে ওকে অর্নির থেকে সরিয়ে দিল। অর্নি আর নূর দুজনেই অবাক চোখে তাকায়। রুশান ওদের দুজনের মাঝখানে বসে বলল, আমিও যে তাদের গ্রুপের একজন, এটা তো মনে হয় তোরা ভুলেই গেছিস। দুজনে কি সুন্দর একে অপরকে জড়িয়ে ধরে বসে আছিস, এদিকে আমাকে কেউ পাত্তাই দিচ্ছিস না। অর্নি ভ্রুকুচকে তাকায় রুশানের দিকে। রুশান দাঁত কেলিয়ে হাসে। নূর এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, তো তাতে কি তোর হিংসে হচ্ছে? হ্যাঁ প্রচুর।
রোশানের বলার ভঙ্গি দেখে সেখানে উপস্থিত সকলেই একসাথে অট্ট হাসি হাসি দেয়। সারা ঘর জুড়ে শুধু হাসির শব্দ। অর্নি আর নূর দুজনেই রোশানকে জড়িয়ে ধরে। বেশ কিছু মাস পর আবারও 3 বন্ধু মিলে লম্বা সময় নিয়ে জড়িয়ে ধরলো একে অপরকে। অনেকদিন বাদে সবাই এরকম মন খুলে হাসছে। সবাইকে একদম প্রাণোচ্ছল লাগছে দেখতে। পুরো বাড়িতে রমরমা ভাব, খুশির আমেজ। এতদিনে বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। পুরো বাড়ি উৎসব মুখর হয়ে আছে। শাইলা বেগম মুচকি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। অর্নির চিন্তায় রান্না বান্না সব লাটে উঠেছিল। দ্রুত রাতের খাবার বসাতে হবে। বাড়িতে মেহমানও আছে। অর্নির বাবার বাড়ি এবং নূরের শ্বশুর বাড়ির সকলেই আছে আজ। মিসেস অদিতি ও শাইলা বেগমের সাথে রান্নাঘরে যায়। এত মানুষের খাবার একা হাতে করতে গেলে রাত হয়ে যাবে অনেকটা। এমনিতেই ঘড়ির কাঁটা 10টার ঘরে। যদিও বা শাইলা বেগম বেশ কয়েকবার বারণ করেছে, কিন্তু মিসেস অদিতি কোনো বারণ শোনেনি। নূর ওর শ্বশুর শাশুড়ির সামনে মাথা নিচু করে বসে আছে। শান্তর মা এগিয়ে এসে নূরকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, পুলিশ যখন জানালো তুই মৃত, ওখান থেকে বেঁচে ফেরার কোনো চান্স নেই তোর। তখন থেকে আমার ছেলেটা একদম পাগল হয়ে গেছিল রে। কোনোভাবেই ওকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারিনি আমি। আমার যে ছেলেটা এত হাসি খুশি ছিল, সেই ছেলেটা তোর জন্য গুমড়ে গুমড়ে মরত। তোর উপর তখন খুব রাগ হচ্ছিল আমার। কেন আমার ছেলের জীবনে এসেছিলি তুই? এসেছিসই যখন, তাহলে আমার ছেলেটাকে একলা ফেলে যাওয়ার কোনো কারণ ছিল না। নূরের চোখের কোণে পানি। কিছুক্ষণ বাদে ফুপিয়ে কেঁদেও উঠল। শান্তর মা মুচকি হেসে নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করিস মা। আমি ভেবেছিলাম তুই আর বেঁচে নেই, তাই আমি শান্তকে আবারও বিয়ে করানোর জন্য রীতিমতো জোর জবরদস্তি শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমার ছেলে একটা কথাই বলতো, শান্ত শুধু নূরের। নূরের পরে ওর জীবনে আর কেউ আসবে না। আমার ছেলের ভালোবাসা জিতে গেছে নূর। আল্লাহ আমার ছেলেকে আবার তার ভালোবাসার নূরকে ফিরিয়ে দিয়েছে। কান্না ভেজা চোখেই নূর আলতো হাসল। শান্তর মায়ের হাতে চুমু খেয়ে বলল, ধুর, ক্ষমা চাচ্ছ কেন? ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? কোনো মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তুমিও তোমার ছেলের ভালোর জন্যই হয়তো বা ওর বিয়ে দিতে চেয়েছিলে। আমি কিছু মনে করিনি মা। শান্তর মা হেসে নূরের মাথায় চুমু দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। শান্তর বাবাও খানিকটা কথা বলল নূরের সাথে। নিশি নূরের সামনে দাঁড়িয়ে বলল, তুমি অনেক ভাগ্যবতী নূর। নূর মুচকি হেসে জিজ্ঞেস করলো, কেন মনে হচ্ছে এরকমটা? শান্ত তোমাকে অনেক ভালোবাসে। তুমি চলে যাওয়ার পরেও ওর মনে কোনো নারীর জায়গা করে নিতে পারেনি। ও তোমাকে বড্ড ভালোবাসে নূর। সকল মেয়ে এমন জীবনসঙ্গী চায় নূর। ওকে কখনো কষ্ট দিও না। অনেক ভাগ্য করে শান্তর মতো ছেলেকে তোমার জীবনে পেয়েছো তুমি। নূর প্রাপ্তির হাসি হাসল। হ্যাঁ, সত্যিই অনেক ভাগ্য করেই নূর শান্তকে পেয়েছে। এই ছেলে নূরকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। নূর মুচকি হেসে বলল, চিন্তা করো না, আমি সব সময় চেষ্টা করব আমার দ্বারা যেন শান্তর কখনো কোনো কষ্ট না হয়। নিশি আলতো হেসে বেরিয়ে গেল ঘর থেকে। শান্ত এগিয়ে গিয়ে দরজাটা লক করে নূরের পিছনে এসে দাঁড়ায়। দুহাতে নূরের কোমর স্পর্শ করে নূরকে টেনে নেয় নিজের কাছে। নূরের পিঠ শান্তর বুকে ঠেকে আছে। শান্ত দুহাতে নূরের পেট আঁকড়ে ধরে নূরের কাঁধে থুতনি রাখে। নূরের ভিতরে উথাল পাথাল শুরু হয়ে গেল শান্তর স্পর্শ পেয়ে। কিছু সেকেন্ড করাতেই নূর শান্তর দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। শান্ত নূরের চুল গোছাতে গোছাতে বলল, আম্মু আমায় নিশিকে বিয়ে করার জন্য অনেক বুঝিয়েছে। আম্মুর কথায় কষ্ট পেও না নূর। আম্মু আসলে আমার অস্বাভাবিক আচরণ। নূর শান্তর বুক থেকে মাথা তুলে নিয়ে বলল, আমি মায়ের কথায় কষ্ট পাইনি, বরং আমার এটা ভেবে খুশি লাগছে যে আমার শান্ত আমারই আছে। আমার অনুপস্থিতিতেও শান্তর জীবনে দ্বিতীয় কোনো নারীকে আনেনি। শান্ত হেসে নূরের কপালে ঠোঁট ছোঁয়ালো, মুখে হাসি টেনে বলল, আমার নূর যে বলেছিল তুমি শুধু আমারই হও, আর তাই আমি শুধু আমার নূরের মাঝে মিশে থাকতে চাই। আমৃত্যু।
অর্ণবের পাশে বসে অর্ণবের বুকে মাথা লাগিয়ে বসে আছে অর্ণি। অর্ণবও আদরের স্পর্শ এঁকে দিচ্ছে অর্ণির মাথায়। বহুদিন পর একজন ভাই তার বোনের দেখা পেয়েছে, বোনকে কাছ থেকে স্পর্শ করছে। অর্ণি অর্ণবের বুকে মাথা রেখেই বলল, আমি তোমাকে ভীষণ মিস করেছি ভাইয়া। এজন্যই বুঝি দূরে ছিলি? হ্যাঁ, আমাকে অন্তত জানাতে পারতি অর্ণি। তুই ভাবতেই পারছিস না এতগুলো মাস আমাদের কেমন কেটেছে। আম্মু আমি টায়রা কতটা চিন্তিত ছিলাম তোকে নিয়ে। এরকম কেউ করে বল? আর কোনো ওয়ে ছিল না যে আমাকে যে দূরে যেতেই হতো, নয়তো ঈশাকে। আচ্ছা এখন ছাড় সেসব কথা। তোর জন্য একটা খুশির খবর আছে অর্ণি। অর্ণি ওর ভাইয়ের বুক থেকে মাথা সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অর্ণবের দিকে। অর্ণব টায়রার দিকে এক পলক তাকিয়ে বলল, তুই ফুপ্পি হচ্ছিস? কি? অর্ণির কণ্ঠে অবাক স্পষ্ট। অর্ণি টায়রার দিকে তাকিয়ে দেখলো ও লজ্জায় মাথা নামিয়ে রেখেছে। অর্ণি বলল, সত্যি বলছো ভাইয়া? আমি তোকে মিথ্যে কেন বলবো অর্ণি, তাও এরকম একটা বিষয়ে? হ্যাঁ তাও কথা। অর্ণি উঠে টায়রার পাশে বসে ওকে জড়িয়ে ধরলো। টায়রার গালে চুমু দিয়ে বলল, আমি খুব খুশি টায়রা আপু। আমি ফিরে এসেই যে এমন একটা খুশির খবর পাবো এটা তো কল্পনাও করিনি আমি। টায়রা লাজুক হাসলো, আবার হঠাৎই চেহারায় গম্ভীর ভাব এনে বলল, আমি তোর উপর খুব রেগে আছি অর্ণি। তুই এভাবে লুকিয়ে থাকতে পারলি? আমাদের জন্য তোর মন পড়েনি? জানিস তোর জন্য সব সময় আমার মনটা হু হু করে কেঁদে উঠতো। অর্ণি কান ধরে বলল, সরি সবাইকে, আর কখনো এরকম কিছু করব না। ইটস মিসেস শায়দাত আবরার উৎসবস প্রমিস। অর্ণির কথা বলার ভঙ্গি দেখে অর্ণব আর টায়রা দুজনেই ফিক করে হেসে দেয়। উৎসবের নাম নেওয়াতে অর্ণির মনে হলো উৎসব ঘরে একা আছে। উৎসব ঘরে যাওয়ার আগে বলেছিল সবার সাথে কথা বলে যেন তাড়াতাড়ি ঘরে চলে যায় অর্ণি। ও তো এতক্ষণে সেটা ভুলেই গিয়েছিল। অর্ণি আর এক মুহূর্ত না বসে থেকে চট করে উঠে দাঁড়ালো। অর্ণব আর টায়রাকে উদ্দেশ্য করে বলল, তোমরা থাকো, আমি একটু আসছি। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় অর্ণি। ওর যাওয়ার দিকে তাকিয়ে অর্ণব আর টায়রা দুজনেই মৃদু হাসে। অর্ণি ঘরে ঢুকতেই দেখলো উৎসব বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে পা টান টান করে বসে আছে। কোলের উপর বালিশ, ডান পায়ের উপর বাঁ পা তুলে রাখা, একটা হাত উল্টোভাবে কপালে আর অন্য হাতটা বালিশের উপর রাখা, চোখটাও বন্ধ। অর্ণি নিঃশব্দে হেঁটে উৎসবের পাশে গিয়ে দাঁড়ালো। উৎসব ওভাবে থেকেই বলল, এতক্ষণে আমার কথা মনে হলো? বুঝলেন কি করে আমি এসেছি? আপনার তো চোখ বন্ধ। তুমি আমার আশেপাশে থাকলে আমি এমনিতেই বুঝে যাই, তার জন্য আমার চোখ খোলা রাখা লাগবে না। কিভাবে? এটা সিক্রেট, বলা যাবে না। অনি আর কথা না বাড়িয়ে মৃদু হেসে উৎসবের পাশে বসে বলল, শুয়ে পড়ুন তো। উৎসব কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে তাকালো একবার, তারপর বিনা বাক্যে অর্ণির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অর্ণি আলতোভাবে উৎসবের চুল টেনে দিচ্ছে, মাথা মাসাজ করে দিচ্ছে। চুলে হাত ডুবিয়েই অর্ণি বলল, মাথা ব্যথা করছে, ডাকলেই পারতেন। কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে দিব নাকি আদা চা, কোনটা? তুমি বুঝলে কি করে আমার মাথা ব্যথা করছে? আমিও বলবো না, এটা সিক্রেট। আপনি যেমন চোখ বন্ধ রেখেই আমার উপস্থিতি বুঝে যান, আমিও তেমনি আপনার সুবিধা অসুবিধা বুঝে যাই। আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? এখন কি খাবেন বলুন, ব্ল্যাক কফি নাকি আদা চা? চুমু খাবো। অর্ণি জোরে উৎসবের চুল টেনে ধরে বলল, অসভ্য। উৎসব মৃদু আর্তনাদ করে বলল, মাথা ব্যথা, তার উপর চুল ধরে টানলে ব্যথা লাগে তো বউ? তাহলে ওরকম কথা বলেন কেন? আমি চা কফির কথা জিজ্ঞেস করেছি আর আপনি? বউয়ের কাছে চুমু খাওয়ার আবদার করাটা দোষের কি? অর্ণি কিছু বলল না। আলগোছে উৎসবের মাথাটা বালিশে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। কিচেনে গিয়ে দেখলো শায়লা বেগম রান্না করছে আর একজন সার্ভেন্ট মাছ মাংস কেটে ধুয়ে দিচ্ছে। মিসেস অদিতি সবজি করছে। অর্ণিকে দেখে শায়লা বেগম রান্নার আঁচ কমিয়ে আঁচলে হাত মুছে অর্ণিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কতদিন পর মেয়েটাকে কাছে পেলাম আমি। তুই আর নূর দুজনে একসাথে চলে গেলি, আবার ফিরলিও একসাথে। আচ্ছা, উৎসবের সাথে প্ল্যান করে ঈশা আর মাহিরকে ধরার জন্য যে বাড়ি ছাড়লি, বাড়ি ছাড়ার আগে একবারের জন্য মনে হয়নি আমাদের কথা? আমরা তখন সদ্য নূরকে হারিয়ে পাগল প্রায়। তুই তো আমার আরেকটা মেয়ে, তোর উচিত ছিল না সেই সময় আমাদের আগলে রাখার? যাওয়ার আগে একবার অন্তত জানাতে পারতি, তাহলে দুইটা মেয়ে হারানোর কষ্ট এতদিন সইতে হতো না আমাদের। অর্ণি এক হাত দিয়ে নিচের কান এবং অন্য হাত দিয়ে শায়লা বেগমের কান ধরে গোমরা মুখে বলল, সরি শাশুমা,
আর হবে না এমন। অর্ণির কথা বলার ধরনে তিনজনেই হেসে দিল। শায়লা বেগম কপট রাগ দেখিয়ে বলল, আবার শাশুড়ি মা বলছিস? শাশুমা বললে যে তুমি রেগে যাও, তাই তোমাকে রাগানোর জন্য শাশুমা ডাকতে ভালো লাগে আমার। তুমি তো আমার লক্ষ্মী মা, রাগ করো না। ফাজিল মেয়ে। কথাটা বলে শায়লা বেগম রান্নায় মনোযোগ দিল। অর্ণি পেছন থেকে মিসেস অদিতিকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আই মিস ইউ সো মাচ। কথা বলবি না তুই আমার সাথে? সরি তো, তোমরা তো জানো কেন এরকম করতে হয়েছে, তারপরেও রেগে থাকবে? রাগ করে থাকতে দিস তুই? তার মানে তুমি রেগে নেই? আই লাভ ইউ আম্মু, আমি তোমাকে এতগুলা ভালোবাসি। মিসেস অদিতি মুচকি হাসলো। পিছন থেকে নূর বলল, কিছুটা ভালোবাসা আমার ভাইয়ের জন্য বাঁচিয়ে রাখ অর্নি। নূরের কথা শুনে অর্ণি কপাল চাপড়ে বলল, এই রে, আমি যে ওনার জন্য আদা চা করতে এসেছি সেটা তো ভুলেই গেছি। ভাগ্যিস তুই এসে তোর ভাইয়ার কথা মনে করিয়ে দিলি। আই লাভ ইউ দোস্ত। আই হেট ইউ জানু। নূরের এমন জবাবে অর্ণি চোখ মুখ কুচকে আদা চায়ের জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। চা নিয়ে অর্ণি সবেই ঘরে ঢুকেছে। উৎসব ঘরে নেই, ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। অর্ণি চা বেডসাইড টেবিলের উপর রেখে পেছন ঘুরতেই দেখল উৎসব একদম ওর সামনে দাঁড়ানো। ভয়ে বুকে হালকাভাবে দু তিনটে চাপড় মেরে অর্ণি বলল, ভয় পাইয়ে দিয়েছেন একদম। এভাবে কেউ শব্দ না করে পিছনে এসে দাঁড়ায়? আমি দাঁড়াই। মাথা ব্যথা কমেছে? কড়া করে আদা চা বানিয়ে এনেছি আপনার জন্য, খেয়ে দেখুন, ভালো লাগবে, মাথা যন্ত্রণা কমে যাবে। উৎসব অর্ণির বাহু ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, আগে চুমু খাবো, তারপর চা। শুধু চায়ে মাথা ব্যথা যাবে না। এই মুহূর্তে মানসিক শান্তির জন্য বউয়ের ঠোঁট চাই আমার। একদম কড়া করে, বেশি না, মাত্র মিনিট 5 তোমার ঠোঁটে চুমু খাবো, তাহলেই এনাফ। চুমু দাও ফার্স্ট। আমি? হ্যাঁ তো কে? অর্ণির শুকনো ঢোক গিলল। অর্ণিকে চুপচাপ দেখে উৎসব বলল, আচ্ছা ঠিক আছে, তোমার আশায় বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, আমি দিচ্ছি। কথাটা বলে উৎসব অর্ণির দিকে মুখ এগিয়ে নিল। উৎসব আর অর্ণি ঠোঁটজোড়া ছুঁই ছুঁই। হঠাৎ করে নূর বলল, সরি, আমি কিচ্ছু দেখিনি। চমকে দুজনে দুজনের থেকে সরে দাঁড়ালো। দরজাটা যে খোলা আছে এটা কারো মাথাতেই নেই। উৎসব চায়ের কাপ হাতে নিয়ে চায়ে চুমুক দিল। অর্ণি বলল, বাইরে কেন, ভিতরে আয়। না, তোমরা যা করছিলে করো, আমি আসছি এখন। ভিতরে আয় নূর। উৎসবের ডাকে গুটি গুটি পায়ে উৎসবের সামনে গিয়ে দাঁড়ালো নূর। উৎসব চায়ের কাপ টেবিলে রেখে বলল, কিছু বলবি? নূর আমতা আমতা করে বলল, তেমন কিছু না, তোমাকে একটু জড়িয়ে ধরি ভাইয়া। উৎসব মুচকি হেসে দুহাত মেলে দিল। অমনি নূর ঝাঁপিয়ে পড়ল উৎসবের বুকে। ফুপিয়ে কাঁদছে নূর। উৎসবের চোখের কোণেও পানি। উৎসব চোখের পানি আড়াল করে নূরের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদতেছিস কেন বোকা? চোখের পানি মোছ দেখি। কথাটা বলে উৎসব নিজেই নূরের চোখের পানি মুছে দিল। নূর বলল, আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। আর না দাঁড়িয়ে অর্ণির কাছে চলে এলো নূর। অর্ণির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দোস্ত, চুমুটা কন্টিনিউ কর, তবে হ্যাঁ, এবার দরজাটা লাগিয়ে নিস। অর্ণি রাগি চোখে তাকাতেই নূর একগাল হেসে দৌড়ে বেরিয়ে গেল। অর্ণি ঘরের দরজা আটকে বিড়বিড় করে বলল, যেমন ভাই তার তেমন বোন, দুজনেই অসভ্য। উৎসব অর্ণির হাত ধরে টেনে কোলের উপর বসালো। অর্ণির চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, তুমি শুধু আমার হয়ে থেকো, আমার আর কিচ্ছু চাই না। অর্ণি উৎসবের বুকে মাথা রেখে বলল, আমি আপনারই আছি আর থাকবো। ভালোবাসি অর্ণি। আমিও আপনাকে ভালোবাসি মিস্টার শায়াদাত আবরার। উৎসব। উৎসব অর্ণির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অসমাপ্ত চুমুটা পূর্ণ করি এবার। অর্ণি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। উৎসব অর্ণির উত্তরের অপেক্ষায় না থেকেই অর্ণির ঠোঁটছোড়া দখলে নিল। অর্ণি দুহাতে উৎসবের গলা জড়িয়ে ধরে উৎসবের স্পর্শটা গভীরভাবে অনুভব করছে। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ প্লিজ প্লিজ, একটা লাইক দিয়ে যান।
Thank you.